প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এই রিক্সা যাবে? জি, যাব। আরে নীল, তুই? হুম, আমি। ওটা আমার ক্লাসের মেয়ে, নাম রিমা। লেখাপড়া ছেড়ে রিক্সা? উঠেন। ওরা দুজন উঠে বসলো, আমি রিক্সা চালাতে লাগলাম। ক্লাসে তো ভালোই ভাব দেখাতি, আমি এটা পারি ওটা পারি, এখন সেই সব কোথায় গেল? কিছু মুহূর্ত থাকে যেগুলো ভুলে যাওয়াই ভালো। বাবা, এখনো আছে দেখছি। জানিস তো ঋতু, বল। এই জন্য না গরিবদের লেখাপড়া করতে নেই, কারণ তাদের দ্বারা এইসব হয় না। ঠিক বলেছিস। অযথা ভাব দেখায়, কিছুদিন পর আবার সেই আগের ঠিকানায় চলে আসে। হুম। যাদের একটা বই কেনার মতো টাকা নেই, সে করবে নাকি লেখাপড়া? এই জন্যই তো রিক্সাওয়ালার ছেলে রিক্সা চালক। হুম। কথাগুলো আমার বুকে তীরের মতো আঘাত করলো। জানি কথাগুলো আমায় উদ্দেশ্য করেই বলেছে। আসলেই তো গরিবদের লেখাপড়া করতে নেই, তারা ঠিকমতো তো খেতেই পারে না, আবার বই কিনবে কি দিয়ে? মুখ বন্ধ করে শুধু এদের কথা শুনছিলাম, কারণ উত্তর দেওয়ার মতো কোনো কথা নাই। গরিব বলে আজ অমানুষ হয়ে থাকতে হয়, গরিব বলে সকল সুবিধা থেকে বিরত থাকতে হয়। এ কেমন জীবন! এই রিক্সা, এখানেই থাম। হুম। এই নে 10 টাকা। ধন্যবাদ। ঋতু, বউদের মুখে রাম নাম। কিছু না বলেই রিক্সা ঘুরিয়ে ওখান থেকে চলে আসলাম। আজ আপনাদের সাথে পরিচিত হয়ে নেই। আমি হলাম নীল, বাবা মায়ের এক হতভাগা ছেলে। তবুও আমি খুশি। আব্বু রিক্সা চালাতো, আর তা দিয়ে আমাদের ছোট্ট সংসার চলতো। কিন্তু কয়েক মাস থেকে আব্বু একদম অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না। রোগটা অনেক দিনের। আমাদের মুখের দিকে তাকিয়ে আব্বু নিজের রোগকে চেপে রাখছিল, আর সেটা আস্তে আস্তে বড় হতে হতে এখন এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে যে এতে আব্বুর জীবন চলে যেতে পারে। আব্বু অসুস্থ হওয়ার পর থেকে সংসারের হাল আমি ধরেছি। ক্লাস 9-এ পড়তাম, ক্লাসে 10 জনের মধ্যে একজন ছিলাম। আমার স্বপ্ন ছিল আমি একদিন খুব বড় হব, আব্বু আম্মুর সব কষ্ট দূর করে দিব। কিন্তু ভাগ্যের লিখন কেউ আটকাতে পারে না, আমিও পারিনি। তাই লেখাপড়া আর মনের স্বপ্ন ছুঁড়ে ফেলে রিক্সার হ্যান্ডেল ধরেছি। আমরা এক অচেনা গ্রামে থাকি, আমার দাদার বাসা অন্য জায়গায়। আব্বু আর আম্মুর লাভ ম্যারেজ ছিল, পরিবারের অমতে। সেই জন্য আজ আমাদের এমন অবস্থা। আব্বু অনেকবার ফিরে যেতে চেয়েছে, কিন্তু আমার চাচারা আব্বুকে সম্পত্তির ভাগ দিবে না বলে বুদ্ধি করে আর ওই বাড়িতে উঠতে দেয়নি। তাই এইভাবেই দিন কাটতো। তবুও তাদের মুখে কোনো সময় দুঃখের ছোঁয়া দেখেনি। আমরা যদি সারাদিন না খেয়ে থাকতাম, তবুও গ্রামের কেউ বলতো না যে একটু খেতে দিচ্ছি, খেয়ে যা। সবাই আমাদের বিপরীত। যাই হোক, এইটুকু জেনে রাখেন, আস্তে আস্তে সব জেনে যাবেন। রিক্সা নিয়ে আবার আমার কাজে লেগে গেলাম। দিন শেষে বাসায় আসলাম। আম্মু আম্মু, বল। আব্বু এখন কেমন আছে? একটু ভালো আছে। ও, এই নাও আব্বুর ওষুধ। আর তুই হাত মুখ ধুয়ে খেতে আয়। আচ্ছা। তারপর আমি হাত মুখ ধুয়ে খেতে আসলাম। আলুর ভর্তা আর ভাত খেয়ে আলহামদুলিল্লাহ বলে উঠে পড়লাম। সারাদিন কাজ করে শরীরটা খুব ক্লান্ত। দিন শেষে রাতে একটু বিশ্রামের জন্য শুয়ে পড়লাম। বালিশের উপর মাথা দিয়ে ভাবতে লাগলাম, আব্বু কি কোনোদিন ভালো হবে না? আব্বু ছাড়া সংসারটা কেমন যেন অন্ধকার হয়ে আসছে। আম্মুর মুখে নেই কোনো হাসি, সারাদিন শুধু চোখ ভরা পানি। আব্বুর এমন অবস্থা দেখে আম্মু দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে, তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। রাত ঠিক 12টার সময় আম্মুর ডাক পড়ল। এই অসময়ে আম্মু কেন ডাকছে? প্রথম ডাকটা কানে বাজ খেল, দ্বিতীয়টায় একটু আন্দাজ করলাম। নীল, নীল, হ্যাঁ আম্মু বলো। একটু উঠে আয় তো বাবা। কি হলো আবার? দরজা খুল। আমি উঠে গিয়ে দরজা খুলে দিলাম। তাকিয়ে দেখি আম্মুর চোখে পানি। এত রাতে কি হলো? তোমার চোখে পানি কেন?
তোর আব্বু কেমন যেন করছে। বলো কি? হ্যাঁ বাবা, আয় তো। তারপর আমি আর আম্মু আব্বুর কাছে গেলাম। গিয়ে তো মাথাই খারাপ, আব্বু বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস ছাড়লো আর একটু পর পর কাশতেছে। আম্মু, রাতে কি ওষুধ খাইয়েছো? হ্যাঁ, তোর আব্বু খেতে চাচ্ছিল না, তবুও জোর করে খাইয়েছি। ওষুধ খাওয়ার পরেও এমন কেন হচ্ছে? কিচ্ছু বুঝতে পারছি না। তুই একটু ডাক্তার আঙ্কেলকে ডেকে নিয়ে আয় না। এত রাতে কি ওরা উঠবে? একটু দেখ না। আচ্ছা, তুমি আব্বুর খেয়াল রেখো, আমি আসছি। তাড়াতাড়ি যা বাবা। তারপর আমি দরজা খুলে বেরিয়ে আবার দরজায় ছিটকিনি লাগিয়ে রওনা হলাম। আমার বাসা থেকে ডাক্তার আঙ্কেলের বাসা প্রায় 2 কিলোমিটার। হেঁটে গেলে হবে না, তাই রিক্সাটা বের করে যেতে লাগলাম। অনেকক্ষণ রিক্সা চালাচ্ছি, কিন্তু রাস্তা ফুরোই না। অবশেষে ডাক্তার আঙ্কেলের বাসায় আসলাম, কিন্তু একটাই চিন্তা, আঙ্কেল কি উঠবে নাকি না। আগে আমি ডেকে তো দেখি কি হয়। দরজার সামনে যে ডাক ফেললাম, ডাক্তার আঙ্কেল, ডাক্তার আঙ্কেল, 3-4 বার ডাক। এভাবে আরো ডাকাডাকি করতে করতে একসময় ভিতর থেকে আওয়াজ আসলো, কে? এত রাতে কে ডাকছে? আমি গো আঙ্কেল, রহিমের ছেলে। কি হয়েছে? এত রাতে ডাকছো কেন? আমার আব্বুর অবস্থা খুব খারাপ, একটু গেলে খুব উপকার হতো। এত রাতে কি আমি দোকান খুলে বসে আছি? যা বাক। দয়া করে চলেন, নয়তো আমার আব্বু আর বাঁচবে না। বাঁচবে না তো আমি কি করব? চিকিৎসা করলে একটা টাকাও দেয় না। যা শর্ত। আমি আপনার সব টাকা দিয়ে দিব, দয়া করে চলেন। পারবো না, কাল সকালে আসিস। আমি আপনার পায়ে পড়ছি, চলেন। না, ছেলেটা তো জ্বালিয়ে খেলো। যা শর্ত। আহা, জানা ছেলেটা যখন এত করে বলছে তাহলে নিশ্চয়ই ওর বাবার কিছু একটা হয়েছে। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। ডাক্তার আঙ্কেলের কথা শুনে অনেক খুশি হলাম। একটু পর আঙ্কেল বেরিয়ে আসলো। চলেন, রিকশায় ওঠেন। হুম। তারপর আমি আঙ্কেলকে নিয়ে আবার বাসায় চলে আসলাম। এসে দেখি আম্মু খুব কান্নাকাটি করতেছে। কান্নার শব্দে বুকটা চিনচিন করে উঠল। রিকশা রেখে তাড়াতাড়ি করে আম্মুর কাছে গেলাম। আম্মু, আব্বু কেমন আছে এখন? বাবা, তোর আব্বু একটু পর পর জ্ঞান হারাচ্ছে। আমি ডাক্তার আঙ্কেলকে নিয়ে আসছি। আঙ্কেল ভিতরে আসেন। তোমাদের কতবার বলছি, এমন রোগীকে নিয়ে বসে থাকা ঠিক না। কখন কি হবে বলা যায় না। ভাই, বড় হাসপাতালে যাবার মতো টাকা তো আমাদের কাছে নাই। টাকা ছাড়া দুনিয়া চলে না, টাকা তো অবশ্যই লাগবে। আপনি একটু চেষ্টা করেন না। এমন রোগীর চিকিৎসা করলে আমার বদনাম হবে, লোকে হাসাহাসি করবে। বিনা পয়সায় চিকিৎসা করছি। আঙ্কেল, আপনাকে তো বললাম আমি আপনার পাওনা সব মিটিয়ে দিব, আপনি আমার আব্বুকে বাঁচান। মুখে বললো তার বাঁচানো যায় না, এর জন্য টাকা লাগবে। যদি পারিস তাহলে শহরে নিয়ে চলে যা। অত টাকা পাবো কোথায়? তাহলে মরা বাপের গলা ধরে কাদার জন্য রেডি হ। অমন কথা বলবেন না, আমি আমার আব্বুকে বাঁচাবো। যা, নিয়ে যা শহরে। আমি টাকা জমা করে নিয়ে যাব। যা, তা 4 মাস থেকে চিকিৎসা করছি, একটা টাকাও তো দিতে পারলি না। যে করেই হোক আমি টাকা জোগাড় করব। বাবা, শহরে যেতে অনেক টাকা লাগবে, প্রায় 4,000-এর মতো। তুমি চিন্তা করো না, আমি আসছি। এতগুলো টাকা কোথা থেকে আনবি? জানি না, তবে তোমাদের আদর্শের বাইরে না যেয়ে আনবো। বাবা, তোর যাতে কিছু না হয়। তারপর সকাল হতে আমি বেরিয়ে পড়লাম। রিক্সা নিয়ে রাস্তায় যেতেই দুজন লোক পেলাম। তাদের নিয়ে তাদের গন্তব্যে পৌঁছে দিলাম। বিনিময়ে 10 টাকা পেলাম। কিন্তু এভাবে হলে আমি তো আর আব্বুকে শহরে নিয়ে যেতে পারবো না, অন্য কিছু ভাবতে হবে। কিন্তু কি ভাববো? এই দুনিয়ায় টাকাই সব, যার টাকা নেই তার কিচ্ছু নাই। সারাদিন ভাড়া মেরে মাত্র 300 টাকা হলো, কিন্তু আমার লাগবে 4 থেকে 5,000। কিন্তু এত টাকা কোথায় পাবো? রিক্সা? হ্যাঁ, আব্বু বেঁচে থাকলে আবার রিক্সা কিনা যাবে। আগে আব্বুকে বাঁচাতে হবে। কিন্তু এই ভাঙড়ি চুরি রিক্সা কে নিবে? রিক্সা নিয়ে ভাঙড়ি পট্টি চলে গেলাম। আমি তেমন দামাদামি করতে পারি না, তাই খুব অল্প দামে বিক্রি করলাম। কেউ নিতে চাইছিল না, কিন্তু রিক্সা আমায় বিক্রি করতেই হবে। শেষমেশ একজন এসে 5,000 টাকা দাম বলল। আমি খুশি হয়ে দিয়ে দিলাম, আর টাকা নিয়ে তাড়াতাড়ি করে দোকান থেকে কিছু খাবার নিয়ে বাসায় রওনা হলাম। বাসায় এসে দেখি, আম্মু এই নাও, আব্বুর শহরে যাবার টাকা এনেছি, আর খাবারগুলো খেয়ে নাও। কি হলো, কথা বলছো না কেন? টাকাগুলো রাখো। টাকার কোনো দরকার নাই। কি বলো, আব্বুকে শহরে নিয়ে যেতে হবে না? না বাবা, তোর বাবাকে কবরে নিতে হবে। মুখে কাপড় দিয়ে কেঁদে দিল। আম্মু কি বলো এসব?
হ্যাঁ বাবা, আমি ঠিক বলছি। ওই দেখ, তোর আব্বু শুয়ে আছে। আমি দৌড়ে ঘরের ভিতর চলে গেলাম। দৌড়ে যে হাঁটু গেড়ে বসে পড়লাম। আব্বু আব্বু, তোমার চিকিৎসার টাকা আনছি, উঠো আব্বু উঠো। তোর আব্বু আর উঠবে না। না, এটা হতে পারে না আব্বু। আমি আব্বুকে জড়িয়ে কান্না করে দিলাম। মন আর মানছে না। আব্বু এইভাবে চলে যাবে আমি ভাবতেও পারিনি। আমি এত চেষ্টা করেও আব্বুকে বাঁচাতে পারলাম না। চোখ বেয়ে পানির ঝর্ণা বয়ে যাচ্ছে। অনেকক্ষণ বসে থেকে কান্না করলাম। গ্রামের মানুষ এসে জড়ো হলো। সবাই শুধু একটাই কথা বলে, টাকা থাকলে আজ মানুষটা মরতো না, টাকা বেঘরে মরে গেল। কিন্তু আম্মু কই? আমি তাড়াতাড়ি করে উঠে আম্মুর কাছে গেলাম। যে দেখি আম্মু মাটির উপর শুয়ে আছে। আম্মু আম্মু, না, আম্মুর কোনো আলা শব্দ নাই। আম্মুর আবার কি হলো? আম্মু আম্মু, আম্মু গো। আমার ডাক শুনে গ্রামের সবাই চলে এলো, কিন্তু আম্মু এলো না। আমার হাত পা ঠান্ডা হয়ে আসতে লাগলো। একটু পর আম্মু একটা ঝাঁকুনি দিয়ে আমার হাত ধরলো। আম্মু। বাবা, তুই এতিম হয়ে গেলি। বাবা, তোর পাশে থাকতে পারলাম না। কি বলছো এসব? সারা জীবন সৎ পথে থাকবি, কোনোদিন কোনো খারাপ কাজ করবি না, আর কাউকে কষ্ট দিবি না। তুমি চুপ করো, তোমার কিচ্ছু হবে না। আমি তোমার কিছু হতে দিব না। বাবা, এই দুনিয়ায় টাকা ছাড়া কিচ্ছু হয় না রে। অযথা চেষ্টা করিস না, কেউ তোর পাশে আসবে না। আম্মু। মনে হচ্ছে আমিও তোর আব্বুর কাছে চলে যাব। তুই ভালো থাকিস বাবা, ভালো থাকিস। আম্মু কাঁদছে আর আমার মুখ চোখ হাত দিয়ে নেড়ে দিচ্ছে। তোমার কিচ্ছু হবে না, কেউ ডাক্তার ডাকেন প্লিজ। লাভ নেই, টাকা ছাড়া কেউ আসবে না। তুমি চুপ করো। সব পিতামাতা তার সন্তানের জন্য কত কি রেখে যায়। আমরা তোর জন্য কিছুই রেখে যেতে পারলাম না, বরং আরো বিপদের মধ্যে ফেলে গেলাম। আমার কিছু চাই না, শুধু তোমাদের চাই। আমাদের মাফ করে দিস বাবা, আর তুই এই গ্রাম থেকে থাকিস না, এরা তোকে বাঁচতে দিবে না। তোমাদের ছেড়ে কোথাও যাব না। পারলে তোর দাদুর সাথে দেখা করিস, আর তোর আব্বুকে মাফ করতে বলিস। বলবো। হঠাৎ করে আম্মু নড়ে উঠে কথা বন্ধ হয়ে গেল। আমার মাথা থেকে আম্মুর হাত পড়ে গেল নিচে। আম্মু। মুখের কথা বন্ধ হয়ে গেল, চোখের পানি হারিয়ে গেল। আমি মনে হয় চির এতিম হয়ে গেলাম। পৃথিবীতে আমার আর কেউ রইল না। ডাক্তার আম্মুর হাত দেখে বলল, এটাও গেছে, অতিরিক্ত চিন্তা আর না খেয়ে থাকার জন্য এমন অবস্থা। কথা বলার মতো শক্তি আর নেই। একদিনে যে আমার সবকিছু হারিয়ে যাবে এটা জানতাম না। পুরো পৃথিবীটা আমার কাছে অশান্তিকর লাগছে। খুব এতিম এতিম মনে হচ্ছে। চারপাশটা অন্ধকার হয়ে এলো। আল্লাহ আমার সাথে কেন এমন করলো? কেন আমায় একটু শান্তি দিল না? আমার কপালে কি সুখ লেখা নাই? সবাই তো সুখী হয়, আমায় কেন আল্লাহ সুখী করে না? আমার কি অপরাধ? আমায় কেন বড়লোক করে পাঠালো না? তাহলে আমার আব্বুর চিকিৎসা হতো, আম্মুও বেঁচে থাকতো, আমি খুব খুশি থাকতাম। আল্লাহ কেন আমাদের গরিব করে পাঠালো? মনের মধ্যে অনেক প্রশ্ন জমা হলো, কিন্তু কোনোটার উত্তর খুঁজে পেলাম না। যাই হোক, এসব ভেবে কোনো লাভ নেই। কিন্তু মন কিছুতেই মানছে না। গ্রামের সবাই চাপ দিচ্ছে, লাশ উপরে বেশিক্ষণ রাখা নাকি ঠিক না। তাই জোহরের আগেই দাফনের সময় করলো। রিক্সা বিক্রি করা টাকা দিয়ে আব্বু আর আম্মুর কাফনের কাপড় কিনলাম। এরপর গ্রামের সবাই মিলে দাফন কাফনের ব্যবস্থা করলাম। কিন্তু গ্রামে কোথাও আমাদের একটু জমি নাই, আর সরকারি কবরস্থানও নাই। কবর দিব কোথায়? শেষমেশ কোনো এক জায়গায় কবর দিলাম। জানাজা আমি পড়লাম, মাদ্রাসায় পড়েছি তাই একটু জানি। কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করলাম, আল্লাহ যাতে আমার বাবা মাকে জান্নাতুল ফেরদৌসের ভিতরে রাখেন, আমিন। সবশেষে সবাই চলে গেল, কেবল আমি রয়ে গেলাম। জন্মের পর থেকে আজ পর্যন্ত কখনো আব্বু আম্মুকে ছেড়ে থাকিনি, কিন্তু এখন কি করে থাকবো? কাকে আব্বু বলে ডাকবো, কাকে আম্মু বলে ডাকবো? কবরের মাটি হাতে নিয়ে কেঁদে দিলাম। অনেক কান্নাকাটি করে বাসায় ফিরে আসলাম। বাসায় এসে যেন মনে হচ্ছে আব্বু আমায় ডাকছে, আম্মু আমার জন্য খাবার নিয়ে বসে আছে। সব স্মৃতি চোখের সামনে নাড়া দিচ্ছে, কিন্তু বাস্তবটা আর সামনে নেই। বাস্তব হারিয়ে গেছে সেই অজানায়, যেখান থেকে কেউ ফিরে আসে না। বারান্দায় বসে পড়লাম। চোখের সামনে আব্বু মুখ ভেসে আসলো। আব্বুর ডাক কানে বেজে উঠল। মনে হলো এই তো আম্মু ডাকলো, এই তো আব্বু ডাকলো। মনের মধ্যে অশান্তি কাজ করতে লাগলো, ফাফড় ধরে গেল। পৃথিবীটা আমার কাছে জাহান্নামে পরিণত হলো।
আস্তে আস্তে দম বন্ধ হয়ে আসতে লাগলো। না, আমি এই পৃথিবীতে থাকবো না। যেখানে টাকা ছাড়া কিচ্ছু হয় না, টাকা যার নাই তার সুখ নাই, টাকা যার নাই তার কিচ্ছু নাই। ওখান থেকে উঠে সোজা রুমে চলে আসলাম। এসে আম্মুর ওড়না নিয়ে টিনের বাঁশের সাথে আটকে দিলাম, আর এক মাথায় ফাঁস করে রাখলাম। আর সেখানে আমার গলাটা ভরে নিলাম। পায়ের নিচে মুড়া আর চোখে পানি। কিচ্ছু না বুঝেই পায়ের নিচ থেকে মুড়াটা সরিয়ে দিলাম, আর সাথে সাথে ওড়নার সাথে সাথে আমি ঝুলে গেলাম। নিঃশ্বাস নিতে পারি না, ছাড়তেও পারি না। চোখ বড় বড় হয়ে গেল। ঠিক তখনই বাইরে মানুষের সমাগম শুনতে পেলাম। জানালা দিয়ে আমার এমন অবস্থা দেখে সবাই দৌড়ে আসলো। সবাই দৌড়ে আসা দেখে মনটা ভরে গেল। মনে হলো আমার পাশে মনে হয় এরা আছে। বাঁচার একটু সাহস পেলাম, কিন্তু গলায় ফাঁস, কেমনে বাঁচবো? আস্তে আস্তে আমার চোখ বন্ধ হয়ে গেল। দরজা ভাঙার আওয়াজ পেলাম। তারপর আর কিচ্ছু বলতে পারবো না। হঠাৎ পানি ছিটকানি পেয়ে চোখ খুললাম। চোখ খুলে দেখি গ্রামের সবাই এখানে আছে। নীল, এখন কি তুই ঠিক আছিস? আমায় কেন বাঁচালেন? আমি বেঁচে থেকে কি করব? তোর সাথে আমার কিছু বোঝাপড়া বাকি আছে। কি? এই, তোমরা একে মাতাব্বরের কাছে নিয়ে চলো। তারপর সবাই আমাকে ধরে মাতব্বরের সামনে হাজির করালো। কিরে, তুই মরতে গেছিস কেন? বেঁচে থেকে কি করব? আমাদের পাওনা টাকা কে মিটাবে? কিসের পাওনা? ও মা, ভুলে গেলি? তোদের অনেক পাওনা আছে, এগুলো তোকে পূরণ করতে হবে। কি করে করব? আমরা কি জানি? ডাক্তার আঙ্কেল, আমার কাছে তোর বাবা অনেক চিকিৎসা হয়েছে, তার একটা টাকাও দেয়নি। কি বলেন? আব্বু তো আপনার টাকা শোধ করে দিছিল, শুধু 3 দিনের বাকি ছিল। তুই ওসব কি করে বুঝবি? এত ছোট ছেলে, ওসব কি বুঝবি? একটু হলেও আমি বুঝি। অত বুঝে কাজ নাই, আমার টাকা দে। আমার কাছে টাকা নাই। তোর বাবা আমার কাছ থেকে অনেক বাকি খেয়েছে, 1 টাকাও দেয়নি। আব্বু তো কোনোদিন বাকি খাই না, সবসময় নগদ নেয়। টাকা থাকলে খাই, আর না থাকলে না খেয়ে থাকি। তোর বাবা কি তোকে সব বলে গেছে? না মাতব্বর সাহেব, এসব কিছু মিথ্যে। আমার আব্বুর এসব পাওনা নাই। বললেই হলো? তোর বাবা তো আমার কাছ থেকে 5,000 টাকা সুদে নিয়েছে, যেটা এখন 10,000 হয়ে গেছে। কি? হ্যাঁ, আমি বিশ্বাস করি না। সবাই সাক্ষী আছে। সব সাক্ষী মিথ্যে। সবাই মিথ্যা বলবে আর তুই সত্যি বলছিস? এসব কিছু মিথ্যে। এভাবে বিভিন্ন জন বিভিন্ন কথা বলল, বিভিন্ন পাওনার কথা বলল, কিন্তু আমার কাছে তো 1 টাকাও নাই। এতগুলো টাকা কই পাবো? আচ্ছা, তোকে টাকা দিতে হবে না, শুধু বাড়িটা ছেড়ে দিয়ে চলে যা। না, এটা আমার আব্বু আম্মুর স্মৃতি, এটা ছেড়ে আমি যাব না। না, তোকে চলে যেতেই হবে। না, আমি কিছুতেই যাব না। এখানে আমার আব্বু আম্মুর অনেক স্মৃতি মিশে আছে। রাগ তোর স্মৃতি। এই, তোরা কে কোথায় আছিস? এই ফকির ছেলেটাকে ধরে গ্রামের বাইরে ফেলে দিয়ে আয়। জি মালিক। প্লিজ মাতব্বর সাহেব, আমায় তাড়িয়ে দিবেন না। আমি আপনার পায়ে পড়ছি। পাছাড়। এই চল। না, আমি যাব না। চল বলছি। না, আমি যাব না। আমায় ছেড়ে দিন। আমি হাত পা ছোড়াছুড়ি করে কান্নাকাটি করতে লাগলাম, কিন্তু কেউ আমার একটু কথা শুনলো না। বস্তার মতো করে টেনে নিয়ে চলে এলো। পিছনে ঘুরে বাড়িতে চোখ পড়তেই পুরনো স্মৃতি দেখতে পেলাম। কিন্তু এরা আমায় আর থাকতে দিবে না। আমি কি দোষ করেছি যে জন্য আমার সবকিছু কেড়ে নিচ্ছে? প্রথমে নিল আমার স্বপ্ন, তারপর আমার পড়াশোনা, এরপর বাবা মা, এখন শুধু জীবনটা বাকি আছে। ওটা কেন নিল না? ওটা নিলে আমি খুব খুশি হতাম, কিন্তু আমার কপালে তো সুখ নেই, তাই ওটা হয় না। যাই হোক, ওরা নিয়ে এসে আমায় গ্রামের বাড়িতে ছেড়ে দিল। আমি এখন কোথায় যাব? নাই কোনো আত্মীয়, নাই কোনো বন্ধু। দু চোখ যেদিকে যাবে আমিও সেদিক যাব। হাঁটতে লাগলাম, বুক ভরা কষ্ট নিয়ে হাঁটতেছি। প্রতিটি ধাপ আমার কাছে অনেক বড় মনে হচ্ছে। হাঁটতে হাঁটতে কোথায় এসে পড়েছি নিজেও জানি না। মন অজানা শহরে হারিয়ে গেছে, কিন্তু আর হাঁটতে পারছি না। সামনে তাকিয়ে দেখে একটা ট্রাক দাঁড় করানো আছে। আমি গিয়ে ট্রাকে উঠে বসলাম। একটু পর স্টার্ট দিল, আর সাথে চলতেও লাগলো। কোথায় যাবে সেটাও জানি না। আমি নেমে যেতে চাইলাম, কিন্তু এই গ্রাম থেকে অনেক দূরে থাকার জন্য নামলাম না। গাড়ি চলতে লাগলো। ফিরফির বাতাস, নরম আবহাওয়া, হালকা কুয়াশার ভিড়। মনে হচ্ছে সন্ধ্যা হয়ে আসছে। আকাশে তাকিয়ে দেখি তাই তো, বেলা শেষ হয়ে আসছে। গাড়ি তার নিজ গতিতে চলছে, থামার কোনো নামগন্ধ নাই। তাতে আমি মোটেও নারাজ হইনি। আস্তে আস্তে শীতের সন্ধ্যা নেমে আসলো। চারপাশ অন্ধকার হয়ে গেল। বসে থেকে সুন্দর কুয়াশাময় সন্ধ্যা অনুভব করছি, আর ভাবছি কোথায় যাব, কি করব। আমি তো রিক্সা চালানো ছাড়া তেমন কোনো কাজ পারি না। এই জন্য আবু বলতো সব শিখে রাখা ভালো, কখন কোনটা কাজে লাগবে কেউ জানে না। সেই কথা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি, কিন্তু কথা বলার মানুষটা নাই। ভাবতে হঠাৎ ঝাঁকুনি খেলাম। মনে হলো গাড়িটা থামলো।
মনে মনে ভাবছি এখানে নামবো নাকি নামবো না। আমি ডিসিশন ফাইনাল করার আগে আবার গাড়ি চলতে লাগলো। চলতেই আছে গাড়ি, একটু একটু ঠান্ডা লাগছে, মনে হয় জ্বর আসছে। হেলান দিয়ে ঘুমিয়ে গেলাম। অনেকক্ষণ পর গাড়ি ঝাঁকুনিতে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি চারদিকে শুধু আলো আর আলো, কোথাও একটু অন্ধকার নেই। আমার স্বপ্নের মতো মনে হলো। পরে দেখলাম না, এটা বাস্তবেই। এত সুন্দর জায়গাতেই আমি থাকবো। যেই ভাবা সেই কাজ, লাফ দিয়ে নেমে পড়লাম। কিন্তু মাথাটা প্রচন্ড ব্যথা, চোখ খুলে তাকাতে পারছি না। এসবকে উপেক্ষা করে এগিয়ে যেতে লাগলাম, কিন্তু বেশি দূর যেতে পারলাম না। মাথাটা চক্কর দিল। ওখানে বসে পড়লাম। এমন সময় পেটের ভিতর ইঁদুর দৌড় দিল। খিদা লাগছে। আমি আর তাকিয়ে না থাকতে পেরে চোখ বন্ধ করে নিলাম। কি হচ্ছে সব শুনতে পাচ্ছি, কিন্তু মাথায় কাজ করে না। হঠাৎ একটা লোক এসে আমার সামনে বসে বলল, ভাই কে আপনি? আমার কথা বলার শক্তি নাই। এই যে হ্যালো, এ কি আপনার শরীরে এত জোর কেন? এখনই হাসপাতালে নিতে হবে, চলেন। তারপর সে একটা গাড়ি ডেকে আমায় উঠিয়ে নিয়ে গাড়িতে করে হাসপাতালে আনলো। আমার মনে হচ্ছে এটা হাসপাতাল, কিন্তু আমি তো কোনোদিন বড় হাসপাতাল দেখিনি, শুধু নাম শুনেছি। তাই আন্দাজ করলাম, কিন্তু কি হবে কে জানে। হঠাৎ চোখে মুখে পানির ছিটকানিতে চোখ খুললাম। এ কি, আমার মাথা ব্যথা একটু কমেছে। চোখ খুলতেই সামনে একটা সুন্দরী পরীকে দেখতে পেলাম। একদম সত্যি পরী, কালো লম্বা চুল, টানা টানা চোখ, দুধে আলতা চেহারা, গলায় দড়ি ঝুলানো। হুক্কু দড়ি না, ওই যে ডাক্তাররা যেটা নিয়ে থাকে ওটা। ঠোঁট দুটো একদম গোলাপের পাপড়ি বিছানো, মনে হচ্ছে এক্ষুনি ভাগ বসাই। কিন্তু আমি এখানে কেন? এই যে এভাবে কি দেখেন? আমি কোথায়? আকাশে। আকাশে কেন? কিডন্যাপ করছি। আকাশেও কি ঘর থাকে? হ্যাঁ, হতেই পারে। তা এখন আপনার কেমন লাগছে? ভালো না, আমি নিচে নামবো। না, নামবো না। না, আমি নামবো। ওই চুপ, চিল্লিও না। তুমি মাটিতেই আছো। তাহলে আপনি যে বললেন? আমি মিছা বলছি। এত সুন্দর মেয়ে আবার মিছা বলে? কেন, সুন্দরী বলে কি মিছা বলতে পারি না? হ্যাঁ পারো, না পারার কি আছে। বাই দ্য ওয়ে, আমি তিশা। আমি রকি। আচ্ছা, আজ তাহলে আসি, অন্য কোনো দিন কথা হবে। আচ্ছা। তিশা চলে গেল। উফ, দিল ধারাক রাহা হ্যাঁ, কিয়া কারু। মেয়েটা আসলে খুব সুন্দর। যে কোনো ছেলে একে দেখে ক্রাশ খাবে, আমিও খাইছি। জীবনের প্রথম কাউকে দেখে ক্রাশ খেলাম। একে পেলে তো আমার জীবন ধন্য। আই লেবু হিহি। নিজেই নিজে পাগলের মতো বকতেছি আর হাসতেছি। শুনেছি প্রেমে পড়লে নাকি একা একা হাসে। তাহলে আমি কি? উফ, বলা যাবে না। এসব ভাবতেই একটা পাগড়ি এসে হাজির। কি পোশাক পরছে, হাঁটু পর্যন্ত জামা, চুপগুলো এলোমেলো, একদম সিনেমায় যারা গরিবের পাঠ করে ওদের মতো। কি রে মাইরি, তুই ঠিক হয়েছিস? হ্যাঁ। আরে করিস কি লাই? আপনি কে? আমারে চিনোস না? আমি রানী। রানী? কিসের রানী? এই বস্তির রানী। আপনি মুসলমান নাকি হিন্দু? ধুর শালা, কি কস? হিন্দু হবার জামুকে লাই? তাহলে রানী কেমন নাম? মনে হচ্ছে তুই ভালো লেখাপড়া জানিস। আচ্ছা, বুঝাচ্ছি। মেয়েটা মানে রানী আমার পাশে এসে বসলো। এই বস্তির সবাই আমারে রানী বলেই ডাকে। বস্তি? বস্তি মানে কি? কোনটা বস্তি? আরে বস্তি চিনোস না? এটা বস্তি। তুই জেন থেকে আইসোস, এইটা বস্তি। আমি বস্তিতে কেমনে আসলাম? আমি তো হাসপাতালে ছিলাম। স্বপ্ন টপ্ন দেখিস নাকি রে? তুই তো বস্তায় শুয়েছিলি। আমার ভাই তোরে এখানে আই না, ওই তিশার ম্যাডাম রে ডাইকা চিকিৎসা করাইছে। ও আচ্ছা, তোর এখন কেমন লাগছে? ভালো। ভালো হইলে ভালো, কিছু খাবি? না মানে? তোর মুখ দেখে বোঝা যাচ্ছে তোর খিদা লাগছে। হুম। দাঁড়া, আমি খাবার আনতাছি। রানী ঘর থেকে বাইরে যে খাবার নিয়ে আসলো। নে, হা কর। হ্যাঁ, হা করতে কইছি। আমি নিজে তুলে খাচ্ছি। নে খা। আমি খেতে লাগলাম, আর রানী বসে থেকে আমার দিকে তাকিয়ে আছে। কেউ আমার দিকে খাবার সময় তাকিয়ে থাকলে আমার খাবার নামে না। কে রে, খাচ্ছিস না কেন? না, কিছু না। কম দামি খাবার তাই? না, আসলে কেউ আমার দিকে তাকিয়ে থাকলে আমার খাবার নামে না। ওহ, আচ্ছা নে খা, আমি অন্যদিকে তাকিয়ে আছি। আমি খাবার খেতে লাগলাম, কিন্তু একটু পর আবার ঘুরে তাকালো। আমার চোখে চোখ পড়াতে মুচকি এসে উঠে চলে গেল। মেয়েটা দেখতে মাশাআল্লাহ ভালো, কিন্তু এমন পাগলির মতো হয়ে থাকে কেন? আর কথা শুনে মনে হচ্ছে গুন্ডি। কিন্তু যে আমায় এখানে আনলো সে কোথায়? আমি খাওয়া দাওয়া শেষ করে উঠতেই ওই ছেলেটা আসলো। কণ্ঠ শুনে বুঝে নিলাম। এখন কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, ভালো। আমি একটু বাজারে গেছিলাম। ও, আমার তোর নামই বলা হয়নি। আমার নাম ওবায়দুল। ও, আমার নাম রকি। তুমি এখানে কেমনে আসলা? তোমার বাবা মা কোথায়? কেউ নাই। মানে? বাবা মা ছিল, কিন্তু কাল থেকে নেই, মারা গেছে।
ও, তার মানে ঢাকাতে তোমার কেউ নাই? জি না। কোথায় থাকবে? জানি না, কিছু চিনিও না। আচ্ছা, চিন্তা করো না, তুমি আজ থেকে আমাদের সাথে আমাদের বস্তিতেই থাকবে। জি। দুপুর হয়ে গেছে, চলো গোসল করে আসি। আমার তো কোনো জামা কাপড় নাই। আমার লুঙ্গি পরবে, চলো। আচ্ছা। তারপর আমি ওবায়দুল ভাইয়ের সাথে বাইরে আসলাম। বাইরে সেই সুন্দর পরিবেশ, চারপাশে বাড়ি, সামনে একটা বড় গেট, একদম সিনেমায় দেখা বস্তির মতো। ছোট ছোট ছেলে মেয়ে খেলা করছে, বড়রা যার যার কাজে ব্যস্ত। সবাই সবার সাথে হাসি মুখে কথা বলছে, সবার পাশে দাঁড়াচ্ছে। এসব দেখে আমার মনটা খুশি হয়ে গেল। কেন জানি খুব আনন্দ পেলাম। কি সুন্দর পরিবেশ, কেউ কারো শত্রু না, সবাই সবার বন্ধু, একদম আমার মনের শহরের মতো। এমন একটা পরিবেশে যদি আমার জন্ম হতো, তাহলে আমার বাবা মাকে হারাতে হতো না, কতই না সুখে থাকতাম। আমি এসব দেখছি, তখন ওবায়দুল বলল, ওই দাঁড়িয়ে থেকে কি দেখছো? দেখছি তোমাদের দুনিয়া। ও। তোমাদের এখানে কত সুখ, কত শান্তি, আনন্দ, মজা। হুম, এখানে সবাই সবাইকে সাহায্য করে, কেউ কারোর সাথে ঝগড়া বিবাদ করে না, কারণ এখানকার প্রায় সবাই এতিম। বলো কি? হ্যাঁ, আমি আর রানীও এতিম। আমি ছোট থাকতেই আমার বাবা মা মারা যায়, তখন রানী খুব ছোট ছিল। তারপর আমাদের মাথার উপর কেউ ছিল না, তখন একটা ফকির চাচা আমাদের এখানে নিয়ে আসে। আমিও তোমাদের মতোই এতিম। পর একদিন সময় করে তোমার গল্প শুনবো, এখন গোসল করতে চলো। আচ্ছা। ওই তো চাচারা চাচিরা এখানে, কেন ওদের কি বাসা নাই? আছে, কিন্তু সেগুলো সন্তানের, অন্যের জায়গা তো আর কেউ কাউকে রাখে না। বলো কি, ওরা তো ওদের বাবা মা। ওটা জন্মের সময় থেকে বড় হওয়া পর্যন্ত ছিল, এখন নাই। আমি জানতাম শুধু গ্রামে এসব হয়, কিন্তু এখানে যে বাবা মাকে বাসা থেকে তাড়িয়ে দেয় এটা জানতাম না। এই রঙের পৃথিবীতে সবকিছুই হয়। নিজের বউকে ফেলে নিজের জন্মদারী বাবা মাকে রাস্তায় ফেলে আসে, কি দুনিয়া। হুম। চলো। তারপর আমি আর ওবায়দুল ভাই টিউবওয়েলে যে গোসল করে আসলাম। গ্রামে আমি লুঙ্গি পরেই বেশি থাকতাম, তাই লুঙ্গি পরার অভ্যাস আছে। এই মেয়ে হাসছো কেন? বলবো মায়েরি, তোকে লুঙ্গি পরে একদম হিরো লাগতেছে। তাই বলে কি হাসতে হবে? আরে রাগ করিস কেন, হাসি শরীরের পক্ষে ভালা। চুপ। এ কেমন এমন হাসাই হাসছে, আপনার হাসি শুনলে কুত্তা পর্যন্ত পাগল হয়ে যাবে। চুপ, একদম হাসবেন না। ঠিক আছে। তা কোথায় যাওয়া হচ্ছে? গোসল করতে। হ্যাঁ, এই খোলা জায়গায় আপনি গোসল করবেন? পাশে ঘিরা জায়গা আছে। ও যান। হুম। রানী চুপ করে হাঁটতে লাগলো। আবার রানী মুখে হাত দিয়ে চলে গেল। আমি হাসতে হাসতে চলে আসলাম। বস্তিটা আমার হেব্বি পছন্দ হয়েছে। আমি এখানেই থাকবো, কিন্তু আমায় তো কাজ করতে হবে। আমি দৌড়ে ওবায়দুলের কাছে গেলাম। আরে রকি, আসো। হুম। এতক্ষণ কি করছিল? বস্তিটা দেখছিলাম। কেমন লাগলো? আমার বস্তিটা হেব্বি পছন্দ হয়েছে। আমি এখানে থাকতে চাই। আমরা তো থাকতেই বলছি। কিন্তু হাত গুটিয়ে বসে থাকলে তো আর হবে না। ওসব নিয়ে চিন্তা করো না, ব্যবস্থা হয়ে যাবে। ধন্যবাদ। দুপুরে খাওয়া দাওয়া করে বের হলাম। বেরিয়ে এসে দেখি কয়েকটা লোক হাতে লাঠি নিয়ে একটা বৃদ্ধ লোককে ধাক্কাচ্ছে। আমার মাথায় রাগ উঠে গেল। আমি চলে গেলাম। এই যে ভাই, দাঁড়ান দাঁড়ান। তুই কে হে? আমিও আপনাদের মতো একজন মানুষ। এখানে কি চাস? এইভাবে ওনাকে মারছেন কেন? মারলে তোর কি? আমরা যা খুশি করবো, তোর কি? এটা তো আর বগের বুল্লুক না যে যা মন চাইবে করবেন। আমরা করলে তোর কি বে? একজন মানুষ হয়ে ওনার বিপদে পাশে দাঁড়ালাম। তোর পাশে দাঁড়ানো কি বলছি? এই তোরা কি দেখছিস? মারোকে। মারতে মারতে আমার একটু ভয় করলো। ওরা তিনজন, আমি একা, কিন্তু আমি ন্যায় পথে আর ওরা অন্যায়ের পথে। সাহস করে মেরে দিলাম ঘুষি, ধপাস করে পড়ে গেল। আমি ভাবতেও পারিনি আমি এভাবে মারবো। সাহায্য করতে এসে তো স্মার্ট হয়ে গেলাম। মনে আনন্দ আসলো। এরপর শুরু করলাম মারামারি। এক পর্যায়ে আমি খেলাম কিছু মিষ্টি মন্ডু। তিনজন থাকাতে সহজে পেরে উঠছিলাম না, তখন হঠাৎ ওবায়দুল এসে আমায় ধরে নিল আর ওদের তিনজনকে টাকা দিল। টাকা পেয়ে ওরা চলে গেল। আমি তো কিচ্ছু বুঝলাম না ঘটনা কি। ওবায়দুল ওদের টাকা দিল কেন? আমি গা হাত ছেড়ে ওবায়দুলকে জিজ্ঞেস করলাম, তুমি ওদের টাকা কেন দিলা? তুমি এখানে নতুন, তাই কিছু জানো না। জানালেই জানবো। এই বস্তিতে যেমন সুখ আছে তেমনই দুঃখও আছে। থাকবেই তো, সুখ যেখানে দুঃখ সেখানে। কিন্তু কিসের দুঃখ? ওরা কারা? এখানে রানা নামে একটা মাস্তান থাকে, সে এই বস্তি দখল করে আছে। প্রতিদিন চাঁদা নিতে আসে। আমরা সারাদিন রিক্সা চালাই, এতে চাঁদা আর ঘর ভাড়া দিতেই শেষ হয়ে যায়। কোনোদিন পারি না, আর দিতে না পারলে ওর লোকের এসে ভাঙচুর করে, মারামারি করে।
তো এর একটা ব্যবস্থা করবে। কি অবস্থা করব? রানার কথার বিপরীতে যাবার মতো কারো সাহস নাই। মনের শক্তি আসল শক্তি। তোমাদের রক্ত ঘামানোর টাকা ওদের কেন দিতে যাবে? যেই ওর বিরুদ্ধে যায় তার লাশ ফিরে আসে। সবাই একসাথে মিলে ওর বিরুদ্ধে দাঁড়াও। কারো তেমন সাহস নাই। একবার যখন মাথা দিয়ে ফেলেছি তখন এর একটা কিছু করতেই হবে। কি করবে তুমি? রানা যদি জানতে পারে তুমি এই লোকদের মেরেছ, তাহলে তোমার আর বাঁচতে দিবে না। আচ্ছা, ওসব বাদ দাও। তোমায় এখন লুকিয়ে থাকতে হবে। কেন? আমি কেন লুকাবো? ওরা তোমায় মেরে ফেলবে। ঠিক। রানার লোক আসলো কি আসলো? আসুক, আসতে দাও। তুমি কেন বুঝতে পারছো না? এটা গ্রাম না, এটা শহর। গ্রাম হোক আর শহর হোক, অন্যায় তো অন্যায়। কিন্তু কোনো কিন্তু না। রানী আমায় তোমাদের বস্তিটা ঘুরে দেখাবে। ধন্যবাদ। রানী, ওকে ভালোভাবে দেখে রাখিস। আরে ভাই, আমি কি ছোট বাচ্চা নাকি? তুমি এখন এই শহরে, তাই। কোনো চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। তাই যেন হয়। তারপর আমি আর রানী ঘুরতে বেরোলাম। রানী, হ্যাঁ বল। তুমি সবাইকে তুই কেন বলো? আসলে আব্বু আম্মু মরে যাওয়ার পর থেকে ভাইয়াকে তুই বলি, আর এখানে এসেও তুই বললাম। এভাবে আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে। আর তুই তাকে অনেক ভালোবাসা থাকে রে। ও, কিন্তু আমি সবাইকে সম্মান করি। সমান আবার কি? আরে ওই যে তোরা বলিস না কি জানো, ছোটরা বড়দের সম্মান করে। আরে পাগলি, ওটা সমান নয়, সম্মান হবে। একই কথা। হাস হাস হাস, লেখাপড়া জানি না বলে হাসছিস তো। আর ওসব কিছু না। জানি। আচ্ছা, তুমি কি এই শহরের সবকিছু চিনো? কেন বলতো? হ্যাঁ রে, পুরো না মানে সবকিছু তো দেখাইলা, তাই আর কি। হ্যাঁ রে, পুরো শহর চিনি, সেই জন্যই তো রানী নাম পাইছি। গুড। সেদিন যেই মেয়েটা আমার ট্রিটমেন্ট করলো, সে কোথায় থাকে? ট্রিটমেন্ট আবার কি? ও সরি, সেদিন যে আমার চিকিৎসা করছিল সে। ও, তিশা ম্যাডাম। সে কোথায় থাকে? সে তো সবসময় হসপিটালেই থাকে। সেখানে নিয়ে চলো। আচ্ছা, আয় আমার সাথে। আমি রানীর সাথে হাসপাতালে চলে গেলাম। যে দেখি আমার ক্রাশ বসে থেকে লেখাপড়া করতেছে। পরীক্ষা দিলে নিশ্চয়ই পাস করবেন। আরে রকি। হাই ম্যাডাম। হাই, এসো বসো। ধন্যবাদ। তা কি নিয়ে গবেষণা করা হচ্ছিল? তেমন কিছু না, তোমরা এখানে কেন? আসতে পারি না বুঝি? আরে কি বলো, কেন আসতে পারো না? আপনাকে দেখতে আসলাম। আরো ভালো। তোমার শরীর এখন কেমন আছে? খুব ভালো। তারপর আমি আর তিশা গল্প করতে লাগলাম, আর রানী একটু দূরে একা বসে আছে। অনেকক্ষণ বসে থেকে গল্প করলাম। আজ আমায় একটু বাসায় যেতে হবে। ওকে। তিশা চলে গেল। আমি আর রানী আবার বস্তির দিকে রওনা হলাম। রাস্তায় আমাদের কারা যেন আটকালো। রকি। কি? রকি, এরা কারা? এভাবে পথ আটকালো কেন? আমিও তো বুঝতে পারছি না। নিশ্চয়ই এরা রানার লোক। ও, তাহলে এই ব্যাপার। আজ রানার কাছে আমি যাব। কি বলছিস? মাথা ঠিক আছে তোর? এদের হাত দিয়েই আমি রানার কাছে যাব। এরাই আমায় নিয়ে যাবে। পাগল হলি? এরা তোকে মারতে আসছে, নিয়ে যেতে নয়। মারার হলে এতক্ষণ মেরে দিত, এভাবে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতো না। এসব পাগলামি বাদ দে, আর বাঁচতে চাইলে পালা। তুই পালাতো। দেখ, রানীর সাথে থেকে আমিও তুই বলতে লেগেছি। অবশ্য তুই বলা খুব ভালো, আর মনটাও ফ্রেশ হচ্ছে। ওই হারামি, কি ভাবছিস ওরা আসছে? তুই পালা, তোকে তো ধরবে না। তোকে রেখে আমি কেমনে পালামু? এমন সময় মাথার উপর বাড়ি পড়লো। বাড়িটা অনেক জোরে লাগছে। আমি মাথা ধরে বসে পড়লাম। রকি। এরপর আর কিচ্ছু মনে নাই। হঠাৎ চোখে পানির ঝাপসা পড়তেই বাস্তবে ফিরে আসলাম। চোখ খুলে দেখি সামনে কিচ্ছু নেই। পাশে তাকিয়ে দেখি রানী অজ্ঞান হয়ে আছে, আর আমাদের দুজনারই হাত পা দুইটা চেয়ারে বাঁধা আছে। রানী, রানী, এই রানী। কয়েকবার ডাকাতে রানী হুঁশে আসলো। তুই ঠিক আছিস তো? ভালো করে তাকিয়ে দেখি আমরা একটা বড় ঘরে বন্দি আছি। আমার হাত পা চেয়ারে বাঁধা, আর রানীর হাত পাও চেয়ারে বাঁধা। আমাদের এখানে কে আনলো? রানার লোকেরা। তোকে আমি বাঁচাতে পারলাম না রে। আরে কি বলিস? আমাদের জন্য তোরা যে এই অবস্থা। চুপ, বেশি কথা বলিস না, কেউ শুনে ফেলবে। তোকে নিয়ে বাইরে আসাটাই আমার ভুল। কান্না থামা। আমি লাফিয়ে লাফিয়ে রানীর পিছনে যাবার চেষ্টা করছি। কি করবি? চুপ থাক।
আমি চেয়ার সব অনেক কষ্টে লাফিয়ে রানীর পিছনে গেলাম। আমার 2 হাত জোর করে একসাথে বাঁধা ছিল, সেই সুবিধার্থে 2 হাত দিয়ে রানীর বাঁধন খুলে দিলাম। নে এবার পায়েরটা খুলে নে। তোর তো ভালোই বুদ্ধি। বাজে কথা বাদ দে, কেউ আসার আগে আমায় খুলে দে। দাঁড়া মাইরি। রাখ তোর মাইরি। তারপর রানী পায়ের বাঁধন খুলে আমার হাত পায়ের বাঁধন খুলে দিল। তুই এখানে হাত পায়ে দড়ি দিয়ে বসে থাক। কেন? যা বলছি তাই কর। এস। হাই রে ইংরেজির ম্যাডাম। বস তাড়াতাড়ি। তুই কই যাবি? রানীকে ওভাবে আগের মতো করে বসিয়ে আমি পাশে লুকিয়ে পড়লাম। একটু পরে 2 জন লোক আসলো, এসে আমায় দেখতে না পেয়ে একটু অবাক হলো। আমি পাশ থেকে সব দেখছিলাম। ভাগ্যক্রমে একটা ছোট রড হাতে আসলো, সেটা নিয়ে সামনে এসে আচ্ছা মতো মাথায় বাড়ি দিলাম। ওর আওয়াজ শুনে আরো একজন আসলো। এভাবে মারতে মারতে 3 জনের সাথে মারামারি করলাম। মাঝে মধ্যে আমাকেও ওরা মেরেছে। তখন রানী উঠে ওদের রড দিয়ে বাড়িয়েছে। শেষ পর্যন্ত রানার কাছে পৌঁছালাম, আর রানাকে দেখে তো আমার হুশ উড়ে গেল। এ কাকে দেখছি আমি? হাউ হয়ে তাকিয়ে বললাম, জানি তুই। রাকিব, তুই তুই এখানে কি করছিস? আমারও তো একই প্রশ্ন। না, এই হলো রানা, যে তোকে মারতে চায়। কি? রানীর কথা শুনে তো আমি একদম অবাক হলাম। এ কি বলে রানী? আমি যেন আকাশ থেকে পড়নু, কিচ্ছু বিশ্বাস হচ্ছে না। তার মানে জনি তুই? হ্যাঁ, আমি জনি, আমি রানা। আমার কিচ্ছু বিশ্বাস হচ্ছে না। তুই এত নিচে নামতে পারলি? বিশ্বাস না করলেও এটাই বাস্তব। তুই একটা গুন্ডা হবি এটা আমি কখনো ভাবিনি। গ্রামের লোকেরা তোকে তাড়িয়ে দিয়ে অনেক ভালো কাজ করছে। রকি, তুই এটা বলছিস? এটা তো খুব কম হলো। তোদের মতো মানুষের জন্য আরো অনেক কিছু বলা উচিত। তুই আমায় ভুল বুঝছিস। তোদের মতো মানুষকে আমার খুব ভালো করে চিনা আছে। যারা গরিবের মুখের ভাত কেড়ে খায় তারা কুকুরের চেয়েও নিকৃষ্ট। এতদিন যা করেছিস তা আমি জানি না, তবে আজকের পর থেকে ওই বস্তির দিকে চোখ তুলে তাকালে চোখ তুলে নিব। তুই আমার রাগ সম্পর্কে ভালো করে জানিস। মাইন্ড ইট। চল রানী। রকি শুন, এতদিন তোর আসল চেহারা আমি জানতে পারিনি। তোর ভালো ছেলের আড়ালে যে এটা ছিল আমি ভাবতেও পারিনি। আমার কথাটা তো শুন। আমি জনির কোনো কথা না শুনে সোজা সেখান থেকে চলে গেলাম। রানী আমার পিছনে পিছনে চলে আসলো, আর হঠাৎ বলে উঠল, আমার মাথা ঘুরছে। কেন, তোর আবার কি হলো? সবকিছু মাথার উপর দিয়ে যাইতেছে। কেন? রানা নাকি জনি, জনি নাকি রানা। উফ, মাথা শেষ। তুই বুঝবি না। ভালো করে বুঝিয়ে বল। আমি আর জনি একই গ্রামে থাকতাম, একই স্কুলে পড়তাম, কিন্তু ও আমার 2-3 বছরের বড় ছিল। আমাদের খুব ভালো বন্ধুত্ব ছিল। ও যেখানে যেত আমিও সেখানে যেতাম। ও যা করতো আমিও তা করতাম। জনি নিপা নামের এক মেয়েকে ভালোবাসতো, নিপাও জনিকে ভালোবাসতো। আর নিপা হচ্ছে আমাদের গ্রামের মাতব্বরের বড় মেয়ে। তাদের দুজনের প্রেম মাতব্বর কখনো মেনে নিতে চাইনি। এটা নিয়ে জনি আর মাতব্বরের মধ্যে অনেক কথা কাটাকাটি হতো, ঝগড়া হতো। তারপর মাতব্বর তার মেয়ের বিয়ে ঠিক করে। তখন জনি মাতব্বরের বাসায় হাজির হয় আর বলে আসে ওর সাথে নিপার বিয়ে না দিলে নাকি জনি সবাইকে মেরে ফেলবে। ও সুখী না হতে পারলে নাকি অন্য কাউকে সুখী হতে দিবে না। তারপর আমার কয়েকজন পাঠক আছে, তারা এমন নেক্সট করে। তুইও করছিস, তাই ওদের সাথে তোর বিয়ে দিব। পরে দিস, আগে বল। জনির কথায় মাতব্বর কান্না দিয়ে মেয়ের বিয়ের আয়োজন করে। খুব বড় বাড়িতে বিয়ে হচ্ছিল, আমরাও উপস্থিত ছিলাম। একটু পর রুম থেকে চিৎকারের আওয়াজ আসলো। আমরা সবাই পাশের রুমে গেলাম, আর যে সবার চোখ কপালে উঠে গেল। কেন, কি দেখলি ওখানে? আমরা সবাই যেয়ে দেখি নিপা মাটিতে পড়ে আছে, পেট থেকে গল গল করে রক্ত বের হচ্ছে, আর হাতে চাকু নিয়ে পাশে পাথরের মতো দাঁড়িয়ে আছে জনি। বলিস কি, নিজের প্রেমিকাকে মেরে দিল? আমিও প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু আজ পুরো বিশ্বাস হয়ে গেল। তারপর কি হলো বল। আমি ভয় পাবো বলে আম্মু আমায় জড়িয়ে ধরে। আমি চোখ দিয়ে কিছু না দেখলেও কান দিয়ে সব শুনছি। সবাই কান্নাকাটি শুরু করে দিল। মাতব্বর সাহেব দৌড়ে এসে নিপাকে জড়িয়ে কান্না করতে লাগলো, আর নিপার আম্মু অজ্ঞান হয়ে গেল। কিন্তু আমার একটা বিষয় খটকা লাগছিল। কি? জনি সব কাজ বাম হাতে করত, কিন্তু তখন ছোড়াটা জনির ডান হাতে ছিল। তাই তো, তারপর কি হলো? আমার খটকাই রয়ে গেল। পুলিশ এসে জনিকে ধরে নিয়ে গেল। বিচার শেষে সারা জীবন সশ্রম কারাদণ্ড হতো, কিন্তু এটা জনির বাবা মা মানতে পারল না। তাই তারা অনেক কষ্টে টাকা জমা করে জনিকে ছাড়িয়ে আনে, আর গ্রামের কেউ তাকে মেনে নেয়নি।
খুনির অপবাদ দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। জনি চলে আসার পর ওর বাবা মা অনেক অসুস্থ হয়ে পড়ে, আর তারা মারাও যায়। ও জনি এত নিচে নামতে পারলো? যে নিজের ভালোবাসার মানুষকে খুন করে সে কোনোদিন মানুষ হতে পারে না। এমনও তো হতে পারে তোরা যা জানিস সেটা ভুল। ইম্পসিবল। আগে ভাবতাম ভুল, কিন্তু ওর যে আরো একটা জঘন্য পরিচয় ছিল এটা জানতাম না। চল বাসায়। শোনো। বল। শোন, গ্রামের কাউকে এসব কিছু বলবি না, বলবি আমরা বুঝিয়ে বলছি। আর রানা বুঝে গেছে। আচ্ছা তোর কপে তো রক্ত, এদিকে আয় আমি মুছতে দিই। তারপর আমি রানীর কাছে যে ছাপড়িলাম, তখন রানী ওর জামা ছেড়ে আমার কপাল মুছে দিচ্ছিল। আমি চোখ খুলতেই রানীর কোমরে চোখ পড়ে, সাথে সাথে আবার চোখ বন্ধ করে নেই। বুকের ভিতর ধকাস করে উঠল। বাপরে বাপ, মনে হচ্ছে আমি বাঘ দেখলাম। এই তুই এগুলো কি জামা পরিস? হ্যাঁ, জামা তো নয়, ছেলেদের গেঞ্জি শার্ট। এসব কি? হ্যাঁ, তুই মেয়ে, তাই মেয়ের মতো হয়ে থাকবি। এসব আমার একদম ভালো লাগে না। তোকে দেখতে একদম টোকাই টোকাই লাগে। কিরে, মুছে দিচ্ছিস নাকি ঘুমাচ্ছিস? তবুও রানীর কোনো শব্দ নাই। আমি এবার ওর হাতে বাড়ি মেরে বললাম, এই কই গেলি? না করে জামাটা নিচে নামা করতি। ও কিরে, এত মনোযোগ দিয়ে কি ভাবছিলি? রানী একটু মুচকি হেসে বলল, কিছু না। এই সেরেছে। কি হলো? মুচকি হাসা ভালো লক্ষণ না। চল তো। চলো। তারপর দুজনে বস্তিতে চলে গেলাম। ঢুকতেই ওবায়দুল সামনে। তোরা কই গেছিলি? আর বলিস না, ঘুরতে। হ্যাঁ? ভাইয়া ও পাল্টে গেছে, সবাইকে তুই তুই বলতেছে, এমনকি রানাকেও। রানা মানে? তোমরা কোথায় গেছিলি? এই যা, শালি রানী সব ফাঁস করে দিল। মেয়েদের মুখে কিচ্ছু আটকায় না। আসলে রানার কথা বলছিলাম তো, তাই। সত্যি করে বল। রানার লোক এসে আমাদের ধরে নিয়ে গেছিল। আমি আগেই বলেছিলাম রানা তোকে ছাড়বে না। আমার কিচ্ছু হয়নি, বাদ দে তো। রানা তোকে কি বললো? কি আর বলবে, আমি ওকে ভালো করে বুঝিয়ে বললাম আর ও বুঝে গেল। রানাকে তোরা বুঝিয়েছিস, হজম হলো না? সত্যি বলছি, তাই না রানী? হ্যাঁ রে ভাইয়া, রকি ওকে বুঝিয়ে বলাতে বুঝে গেল। ও কি ছোট বাচ্চা যে তোদের কথা বুঝে যাবে? বোঝানোর মতো মানুষ হলে অবশ্যই বোঝা যাবে। তারপর সন্ধ্যা হয়ে রাত হয়ে গেল। রাতে বস্তিটা দেখতে আরো সুন্দর, আলোয় শুধু ভরপুর, একদম দিনের মতো। আমি বাইরে দাঁড়িয়ে ছাদ দেখছিলাম, তখন পিছন থেকে, এই রুকু, এখানে কি করস? আমার নাম রকি, রকু না। একই কথা, তা বল কি করিস? হাতি মারছি। তুই তো বসে আছিস। জানিসই তো, তাহলে আবালের মতো জিজ্ঞাস কেন? আবার আবার কি? তোর মাথা এ কি রে? এ আমি কাকে দেখছি রে? আমি পিছনে তাকিয়েই তো হাবাগোবা হয়ে গেছি। রানী একদম আপডেট, জামা পায়জামা পরে ওড়না নিয়ে দাঁড়িয়ে আছে। এত অবাক হোস কেন? তোকে একদম হেব্বি লাগছে। মিথ্যা। তুই এখন মনে হচ্ছে তুই সৌন্দর্যের রানী। হইছে, থাম। তা ম্যাডাম, হঠাৎ এমন পরিবর্তন কেন? মন চাইলো তাই। খুব ভালো। চল খেতে যাবি। তারপর খেতে আসলাম। ওবায়দুল, বল। আমায় একটা রিক্সার ব্যবস্থা করে দে। তুই কি রিক্সা চালাতে পারিস? গ্রামে তো আমি রিক্সা চালাতাম। আচ্ছা, কাল সকাল হোক, তখন দেখা যাবে। রানী, বল। খাওয়া দাওয়া করে রকিকে ওর ঘর দেখিয়ে দিবি। আচ্ছা। তারপর খাওয়া দাওয়া করলাম। রানী আমায় নিয়ে যেয়ে আমার ঘর দেখিয়ে দিল। এইটাই তোর ঘর। ও, খুব সুন্দর। দাঁড়িয়ে থাক, আমি ঘরটা ঝাড়া দিই। তারপর রানী ঝাঁটা নিয়ে এসে ঝাড় দিল। নে এবার ঘুমা। তুই যা। তুই আগে ঘুমা। আগে তুই যা। ঘুমাবি নাকি ঝাঁটার বাড়ি খাবি? কি মেয়েরে মাইরি! হয় মাইরি। আমি ধপাস করে খাটের উপর শুয়ে পড়লাম। খালি শুলেই হইল, এই জন্য আমি যেতে চাইছি। এখন ঠান্ডা পড়েছে, কথা গায়ে না দিলে ঠান্ডা লাগবে না? আমার যখন ঠান্ডা লাগবে তখন দিমো। চুপ। রানী ক্যাথা তুলে আমার গায়ে দিয়ে দিল, আর চোখ আর মুখ চোখ নেড়ে গালে ঠাস করে বসিয়ে দিল। এটা কি হলো? আদর দিলাম, ঘুমিয়ে পড়। আমি তো অবাক, থাপ্পড় মেরে কি কেউ আদর করে? আমি কিছু বুঝে ওঠার আগেই রানী দরজা লাগিয়ে চলে গেল। শরীর অনেক ক্লান্ত, তাই দেরি না করে ঘুমিয়ে গেলাম। সকালে রানীর ডাকে ঘুম ছুটল। আমি খাটে উঠে বসলাম। চোখ খুলে দেখি রানী ঘর ঝাড় দিচ্ছে।
বাব্বা, বিনা টাকাতে কাজের লোক? এখানে কোনো কাজের লোক নাই। তো আমি কাকে দেখছি? ভূতকে বক বক না করে মুখ ধুয়ে ভাইয়ার কাছে যা। কেন, ওরা আবার কি হলো? তুই তো রিক্সা নিতে চাইলি, হুম। ভাইয়া নিয়ে আসছে। ও, আমি উঠে ফ্রেশ হয়ে বাইরে আসলাম। সুন্দর, সকালটা হেব্বি লাগছে। রকি, বলো। এই নে তোর রিক্সা। ধন্যবাদ বন্ধু। ঠিক মতো কিন্তু ভাড়া পরিশোধ করতে হবে। ও নিয়ে তুই চিন্তা করিস না। সাবধানে চলাচল করবি। আচ্ছা। এই ভাইয়া, তুই ওকে একা ছাড়ছিস কেন? ও কি শহর চিনে? তোর সাথে সাথে রাখবি। তাও তো কথা, চল আমার সাথে। চল। রকি, ভালো করে চালা। হুম। তারপর আমি আর ওবায়দুল রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম। সারাদিন ভাড়া মারলাম। ভালোই ভাড়া হলো, গ্রামের তুলনায় অনেক ভালো। দুপুরে বাইরে খাওয়া দাওয়া করলাম। সারাদিন কাটিয়ে বিকালে একটু আগে আমি বাসায় চলে আসলাম। রিক্সা গ্যারেজে রেখে রানীর কাছে গেলাম। রানী থাল বাসন ধুচ্ছিল। রানী। কিরে, কেমন হলো? ভালো। ও, রানী, বল। আমার সাথে এক জায়গায় যাবি? কোথায়? হাসপাতালে। তিশার কাছে? বাপরে, কালকে ম্যাডাম ছিল আর আজ তিশা। জাগ্গা, আমার সাথে চল না। দেখতে পাচ্ছিস না কাজ করতেছি? চল না প্লিজ প্লিজ। আচ্ছা চল। ধন্যবাদ মনু। না। তারপর আমি আর রানী হাসপাতালে চলে আসলাম। হাতে কি রে ওটা? গিফট, আমার প্রথম কামানোর টাকার একটা ছোট্ট গিফট। আল্লাহ, তিশা যেন ওটা না নেয়। কি ফিসফিস করছিস? না কিছু না, তুই যা। আমি গুটি গুটি পায়ে সামনে এগুতে লাগলাম। একটা করে ধাপ দিচ্ছি আর চিন্তা করছি তিশা কি নিবে নাকি নিবে না। চিন্তা মাখা মুখ নিয়ে তিশার সামনে গেলাম। পিছনে তাকিয়ে দেখি রানী দরজার আড়ালে লুকিয়ে আছে। হাই তিশা। আরে রকি, এসো এসো, বসো। ধন্যবাদ। কি খবর? কই, তেমন কিছু না। ও, তুমি এসে ভালোই হলো। কেন? মনে হয় এবার আমায় ভালোবাসার কথাটা বলে দিবে। উফ, আমার তো আনন্দ আর ধরছে না। মন বলছে লুঙ্গি ড্যান্স মানি। রকি, এই 3টা শাড়ির মধ্যে একটা চয়েস করো তো। মনে হয় বিয়ের জন্য এখনই চয়েস করছে। ফার্স্ট বউ আমার খুব পছন্দ। আমি কিছু বলার আগেই বুঝে নিবে। তোমায় এই শাড়িটা পরলে হেব্বি লাগবে। বাহ, তোমার চয়েস তো হেব্বি। তাই তো তোমায় চয়েস করছি। আমি পিছনে উকি মারলাম। রানী তো তেলে বেগুনে জ্বলছে, রাগী চোখে তাকিয়ে আছে। আচ্ছা, শাড়ি কি আজকে চয়েস করতে হবে? যেদিন বিয়ে হবে সেদিন করলে হয় না? সেদিন তো করবই। তাহলে আবার আজ কেন? আর বলিও না, আমার বিএফ এই 3টে শাড়ি পাঠিয়ে বলেছে যে কোনো একটা পরে যেতে, কিন্তু ভেবে পাচ্ছিলাম না কোনটা পরবো। কথাটা শুনে আমার মাথায় মিসাইল পড়লো। এটাই কি শোনার বাকি ছিল? আল্লাহ গো, আমারে তুইলা নাও, আমি আর বাঁচুম না। পিছনে তাকিয়ে দেখি রানী হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। নিজেকে খুব অসহায় মনে হলো আর তিশার উপর রাগ উঠে গেল। আমায় কি শাড়ি বাঁচানোর চাকর পেয়েছো যে তোমায় শাড়ি বেছে দিব? নিজের শাড়ি নিজেই বেছে নাও। বিয়ে পাঠাইছে, তাই আমায় দেখাতে আসছে। আরে তোমার হঠাৎ কি হলো? আমার না, হয়েছে তোমার মাথার সমস্যা। মাথা আমার ঘুলে গেছে। কি বলতে কি বলছি বুঝতে পারছি না। নিজেকে কন্ট্রোল করলাম। আমি সরি, আমি গেলাম, ভালো থেকো। আমি উঠে সেখান থেকে চলে আসলাম। কিরে, কেমন দিল? তুইও যা, তোরা কেউ আমায় ভালোবাসিস না। আমি বাসি রে, চল বাসায় যাই। যার জন্য গিফট নিলাম তাকেই তো পেলাম না, তাহলে এটা রেখে কি লাভ? আরে কি করছিস? ছাড় তো। আমি ওটার প্যাকেট ছিঁড়ে ফুঁকে মারলাম। যে কাদায় পড়লো। ওটা তেমন কোনো দামি জিনিস ছিল না, একটা ছোট্ট ঘড়ি, আর তার ভিতর সুন্দর সুন্দর নকশা আর এস লেখা আছে। তারপর রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি রানা, মানে জনি আর ওর লোকেরা বসে আছে। বস্তির সবাই ভয়ে দাঁড়িয়ে আছে। আমায় আসা দেখে সবাই আরো ভয় পেল। একজন পাশ থেকে বলেই দিল। আমার মাথায় আরো রাগ উঠল। এমনিতেই বিনা প্রেমে ছ্যাঁকা খেয়ে আসলাম, এসে আবার এমন দৃশ্য, মাথা পুরাই হিট হয়ে গেল। কি বের রান্না, আমায় বুঝি মারতে আসছিস? মার, আয় মার না। উফ শোন, আমি তোর পথে না বাধা হয়েছি আর না দিয়েছি। আমি শুধু এই বস্তিটা ভিক্ষা চেয়েছি, কোনো ভুল বুঝিনি। প্লিজ চলে যা। রকি, তুই আমায় কেন বারবার ভুল বুঝিস? হ্যাঁ, তোর জন্য এই গরিবগুলো পেট পুড়ে খেতে পারে না, ঠিক মতো চিকিৎসা।
মনের ইচ্ছে কিছুই পূরণ করতে পারে না। হ্যাঁ, আমি চলে যাচ্ছি, তবে একটা কথা শুনে রাখ, তুই যে দোষে আমায় দোষী করছিস, আমি সেটা করিনি। আমি কোনো দোষ না করেও গ্রামে খুনির নাম পাই, খুন করে মাতাব্বর, আর দোষ পাই আমি। সেদিন থেকেই আমার এই কালো জীবন শুরু করি। মানে? হ্যাঁ, নিপার বিয়ের দিন আমি ওকে শেষবারের মতো দেখতে গিয়েছিলাম। আমায় দেখে নিপাও খেতে দেয়, আমার সাথে পালিয়ে যেতে চায়, কিন্তু আমি রাজি হইনি। ঠিক তখনই নিপার বাবা মাতব্বর হাজির হয়, আমার আর নিপাকে একসাথে দেখে ফেলে। মাতব্বরের হাতে ছুরি ছিল, সোজা এসে নিপার পেটে বসিয়ে দেয়, আর নিপা চিল্লিয়ে আমায় জড়িয়ে ধরে। আমি একদম পাথর হয়ে গিয়েছিলাম। মাতব্বর ছুরিটা আমার ডান হাতে গুজে দেয়, জানালা থেকে পালায়। নিপা ধপাস করে নিচে পড়ে যায়, আর তখনই তোরা হাজির হোস। শোন, এসব নাটকের কাহিনী শুনিয়ে লাভ নেই। নিজের বাবা কখনো কি তার মেয়েকে খুন করতে পারে? নিপা মাতাব্বরের নিজের মেয়ে ছিল না, নিপার বাবা মাকেও মাতাব্বর খুন করেছে। নিপার বাবার অনেক সম্পত্তি ছিল, সেই জন্য ওদের খুন করে, কিন্তু পরিবারের সবাইকে খুন করলেও মাতাব্বর সম্পত্তি পেত না, সেটা সরকারের আওতায় চলে আসতো। তাই নিপাকে বাঁচিয়ে রাখে। বিয়ের বয়স হওয়ার আগে সম্পত্তি মাতাব্বরের নামে লিখে নিতে পারে না, তাই নিজের মেয়ের পরিচয় দিয়ে বড় করে। এটা আমি বিয়ের দিন জানতে পারি, তখন নিপার কাছে যাই, আর তারপর এসব। নিপার তো বিয়ে হয়ে যাচ্ছিল, তাহলে কেন মাতব্বর খুন করলো? আমায় ফাঁসানোর জন্য। তোকে কেন ফাঁসাবো? 3টা কারণে। 1, আমি জেনে গিয়েছিলাম নিপা তার মেয়ে না। 2, আমি নিপাকে ভালোবেসি বলে। আর 3, 3 নম্বর কি? নিপার বাবা আর ডাক্তার আঙ্কেল দুজন মিলে গ্রামের মানুষকে ভেজাল ওষুধ খাইয়ে মারার প্ল্যান করেছে, আর এটাও আমি জেনে গিয়েছিলাম। কি বললি? হ্যাঁ, গ্রাম ফাঁকা করে মোটা টাকা বিনিময়ে বিক্রি করতে চেয়েছিল। হইছে, তোর অনেক নাটক শুনেছি, এবার এখান থেকে যা। আমার কথা এখন বিশ্বাস করছিস না, কিন্তু একদিন ঠিকই বিশ্বাস হবে। সেদিন হয়তো আমি থাকবো না। একজন খুনির কথা আমি কোনোদিন বিশ্বাস করব না। এরপর গ্রাম থেকে যখন আমায় তাড়িয়ে দিল, তখন আমার খুব রাগ হয়। এই পৃথিবীতে ভালো মানুষের জায়গা নাই, সেজন্য এসে একজনের হাত ধরে বাঁচতে চেয়েছিলাম, আর সে আমার এই পথে ঠেলে দেয়। তুই এখান থেকে যাবি? যাচ্ছি, ভালো থাকিস বন্ধু, আল্লাহ হাফেজ। তারপর রানা চলে গেল। আমি মুখ ফিরিয়ে দিলাম, তাকিয়ে দেখি বস্তির সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। ওবায়দুল আমার কাছে আসলো। কিরে, কি হলো এটা? কই কি হলো? আমরা ভাবছিলাম রানা তোকে আজ মেরে ফেলবে, কিন্তু কি হলো কিছুই বুঝলাম না। তুই কি রানাকে চিনিস? কি বলিস? রকির ছোটবেলার খুব ভালো বন্ধু ছিল। কি? রানী ঠিকই বলছে, আমি আর জনি খুব ভালো বন্ধু ছিলাম, কিন্তু ওর ভালো চেহারার মধ্যে যে একটা অমানুষ রানা লুকিয়ে আছে এটা জানতাম না। চল ঘরে চল। এই, তোমরা যার যার ঘরে যাও। তারপর যে যার ঘরে চলে গেল। আমি, রানী, ওবায়দুল ঘরে আসলাম। এই রানী। হ্যাঁ বল। রোগীর জন্য 1 গ্লাস পানি নিয়ে আনতো। আনতাসি। রানী গ্লাসে করে পানি আনলো, পানি খেলাম। মনটা খুব খারাপ লাগছে। আমার বিশ্বাসটা ভেঙে চুরমার করে দিল। আমি জনিকে এত বিশ্বাস করতাম, সে কখনো খুন করতে পারে না, কিন্তু আজ সব চোখের সামনে দেখলাম। রকি, বল। চল আমরা ঘুরে আসি, তাহলে তোর মন ভালো হয়ে যাবে। না রে, ভালো লাগে না। চল না, ভালো লাগবে। না, যাব না। তাহলে একটু হাস। পারবো না। তাহলে আমার সাথে চল। না, এই মেয়েকে নিয়ে আর পারি না। সব সময় শুধু হাসি আর হাসি। মানুষের মন কি এক থাকে নাকি? মানুষের মন কি সবসময় এক থাকে? দুঃখ এমন একটা জিনিস, তুই ওর মধ্যে যত ডুবে থাকবি ততই দুঃখ পাবি। যখন সেটা ঝেড়ে ফেলে উঠে আসবি, তখন তোর মতো সুখী মানুষ আর পৃথিবীতে নাই। ভালোই তো পারিস। সব বানিয়ে বল। পাগলি। এবার চল। না রে, ভাড়া মারতে হবে, তুই থাক। রাত হয়ে গেল তো, এখন কোথায় ভাড়া মারবি? কই রাত হলো, কেবল তো সন্ধ্যা হলো। থাক। তারপর আমি রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম। সত্যি বলতে মনটা খুব খারাপ, বাড়িতে ভালো লাগছিল না, তাই বেরিয়ে আসলাম। রিক্সা চালাচ্ছি আর সেই পুরনো দিনের স্মৃতি মনে করছি, যখন আমি আর জনি খেলা করতাম, মারামারি করতাম। আমি ছোট হলেও জনিকে মারতাম। জনি মায়ের খেয়ে বসে বসে কান্না করতো, তখন আমারও কান্না পেত, আমিও কেঁদে দিতাম। আমার কান্না দেখে জনি হেসে হেসে আমায় মেরে পালাতো, যাতে আমি আর কান্না না করি। আমি কান্না বন্ধ করে দিতাম জনির পিছনে দৌড়। কতই না সুন্দর ছিল সেই জীবনটা, যখন বুঝতাম না জীবনের মানে, বুঝতাম না দুনিয়ার মায়া। এসব ভাবতে ভাবতে এক ব্রিজের কাছে এসে পড়লাম। জায়গাটা দেখে খুব সুন্দর লাগলো।
মায়া মাখা বাতাস, মিষ্টি সুরে প্রকৃতির স্বর ভেসে আসছে। রিক্সাটা পাশে রেখেই বসে পড়লাম। বসতেই এক টুকরো বাতাস এসে মনটাকে ঠান্ডা করে চলে গেল। কি একটা মায়া আছে এখানে, উঠতে মন চাচ্ছে না, তাই অনেকক্ষণ ধরে বসে থেকে এসব অনুভব করলাম। এর মধ্যে কখন যে সময় চলে গেছে আমি বুঝতেই পারিনি। উপরে তাকিয়ে দেখি রাত অনেক হয়ে গেছে। আগেকার মানুষের জামানায় ঘড়ি ছিল না, কিন্তু এক বিশাল ঘড়ির ব্যবস্থা করে রেখেছিলেন আল্লাহ। তখনকার মানুষ সময় জানতে মন চাইলে আকাশে তাকাতেন, আর সূর্য বা চাঁদ ঠিক কোথায় আছে সেটা দেখে সময় বুঝতেন। আমার গ্রামের লোকেরাও এটা করে। মাঠে কাজ করার সময় হাতে থাকে না ঘড়ি, পকেটেও থাকে মোবাইল, তখন প্রকৃতির সেই বিশাল ঘড়ি ব্যবহার করতেন। আমি সেখান থেকে শিখেছি, তাই আমার কাছে ঘড়ি মোবাইল না থাকা সত্ত্বেও সময় বুঝতে পারলাম। রাত অনেক হয়ে গেছে, তাই আর মায়া না বাড়িয়ে উঠে পড়লাম। রিক্সাটা নিয়ে রওনা হলাম। যেই শহরটা সবসময় জমজম করত মানুষে, সেই শহরটা এখন একদম নিস্তব্ধ। মনে হচ্ছে শহরেরও আমার মতো মন খারাপ। আমি রিক্সা নিয়ে বস্তিতে ঢুকে পড়লাম। রিক্সা গ্যারেজে রেখে আমার ঘরের দিকে যাচ্ছিলাম। শহরের মতো এই ছোট্ট শহরটাও নিস্তব্ধ হয়ে গেছে। সারা দিনের ক্লান্তি দূর করতে সবাই ঘুমাচ্ছে, কিন্তু একজন এখনো জেগে আছে। কোথায় ছিলে এতক্ষণ? রানী হঠাৎ কথা বলাতে আমি কিছুটা চমকে গেলাম। রানী তুই? হ্যাঁ বল, কোথায় ছিলে এতক্ষণ? এখনো তুই ঘুমাসনি? আমার কথার জবাব দে। আরে এত রেগে যাচ্ছিস কেন? আমি তো আর মরে যাইনি। এই দিকে আয় তো। কেন? আসতে বলছি, আয়। আমি রানীর কাছে গেলাম। রানী পা ছেড়ে আমার মুখ বরাবর এসে মুখটা আমার মুখের কাছে নিয়ে এসে আবার সরে গেল। না ঠিক আছে, তাহলে বল কোথায় ছিলি? ব্রিজে বসেছিলাম। এত রাত পর্যন্ত ব্রিজে কি করছিলি? আরে এত প্রশ্ন করছিস কেন? আমি কি চুরি করতে গেছিলাম নাকি? দরকার আছে। মন ভালো ছিল না, তাই বসেছিলাম। সত্যি তো? 3 সত্যি। হুম। তুই এতক্ষণ ঘুমাসনি কেন? ঘুম আসছিল না তাই। কেন? একজন কাছে ছিল না তাই। এবার এসে পড়েছি, এখন তো ঘুমা। আমি কি বলেছি যে তুই নাই বলে আমি ঘুমোতে পারিনি? না, তাহলে কে নাই? তোকে কেন বলবো? শোনার কোনো ইচ্ছেও নাই। এবার যা। তুই আগে যা। আমার সাথে তোর কি সাথ? তুই ঘুমিয়ে পড়। আমি যাব না, আগে তুই ঘুমা। উফ, এই মেয়েকে নিয়ে আর পারি না। এর সাথে সারা রাত প্যাচাল করলেও এই মেয়ে কিছুতেই হারবে না, তাই আর প্যাচাল না পেরে সোজা রুমে চলে গেলাম। এই এই এই, আবার ডাকিস কেন? ভাত খাবি না নাকি? খেয়ে আসছি। যদি বলি খাইনি, তাহলে আবারও ৭১-এর যুদ্ধ শুরু হবে, আর আমাকে খাইয়েই ছাড়বে। সেজন্য মিথ্যে বললাম। এই আপনারা যেন আবার বলে দিয়েন না। তাহলে ঘুমিয়ে পড়। আমি খেতাটা তুলে গায়ে দিয়ে চোখ বন্ধ করে নিলাম। সারাদিন রিক্সা চালিয়ে ক্লান্ত হয়ে গেছে, রাতে শুয়ে ঘুমানো বাদ দিয়ে বাইরে বসে মন ভালো করছে। চাঁদটা মানুষ নাকি? আমি চোখ বন্ধ করে শুনছিলাম। রানী কি যেন করছে, আর ঝগড়া করছে, আবার একটু একটু হাসিও পাচ্ছে, কিন্তু জোরে হাসতে পারছি না। এভাবে কিছুক্ষণ ঝগড়া করে আমার কাছে আসলো, ক্যাথাটা ভালো করে গায়ে দিয়ে দিল, তারপর মাথায় হাত বুলিয়ে চলে গেল। বাপরে বাপ, কারো বউ মনে হয় এত খেয়াল রাখে না যতটা খেয়াল রাখে রানী আমার। একটু পর রানীর দরজা লাগানোর আওয়াজ পেলাম, মনে হয় রানীও রুমে চলে গেল। আমি এবার উঠলাম। এত রাত পর্যন্ত রানী কি করছিল? আমার জন্য জেগেছিল নাকি অন্য কারোর জন্য? মনের মধ্যে একটু কষ্ট অনুভব করলাম। বুঝতে আর বাকি রইল না রানীর প্রতি আমার মায়া জমে গেছে। কিন্তু রানী তো বললো ও নাকি অন্য কারোর জন্য জেগেছিল। তাহলে কি অন্য কাউকে ভালোবাসে? না না, একবার প্রেম না করতে দেবদাস হয়েছি, আর না, এবার কনফার্ম হয়ে তারপর মাঠে নামবো। আমি আর বসে থাকতে পারলাম না। বিছানা থেকে উঠে আস্তে আস্তে দরজা খুলে বাইরে আসলাম। রানীর ঘরে জানালার পাশে গেলাম। উকি দিয়ে দেখি রানী ঘুমিয়ে গেছে। কি বলবো, রানীর ঘুমানোর স্টাইল দেখলে যে কেউ হেসে দিবে। একদম ছোট বাচ্চার মতো লুডু শুডু হয়ে শুয়ে আছে। দেখতে বেশ লাগলো, খুব মায়া হয়ে গেল। রানীর এই অবুঝ মুখটা দেখে মনের মধ্যে ঘন্টা বেজে গেল। মনে হচ্ছে একদম নিষ্পাপ মেয়ে, কিচ্ছু জানে না। সারাদিন যে এত হই হুল্লোড় করে বেড়ায় সেটা এখন দেখলে বিশ্বাস হবে না। আমি ভাবলাম ভিতরে কি যাব, যদি সবাই জেনে যায় তাহলে খুব কেলেঙ্কারি হবে। আবার রানী যাকে ভালোবাসে সে আমায় আচ্ছা মতো কেলানি দিবে। কিন্তু এই মায়া ভরা মুখটা কাছে থেকে দেখতে খুব ইচ্ছে করছে। যাব কি না ভাবতে ভাবতে পা বাড়িয়ে দিলাম। যা আছে কপালে, বিসমিল্লাহ বলে দরজায় হাত দিলাম। হাত দিতে দরজা খুলে গেল। বাহ, মেঘনা চাইতেই জল। আমার জন্য দেখছি পথ পরিষ্কার। দরজা আলতো করে খুলে ভিতরে এসে আবার আলতো করে লাগিয়ে দিলাম। আর ভিতরে এসে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এ কি দেখছি আমি?
আমি ভিতরে যেয়ে দেখি ঘরটা খুব সুন্দর করে সাজানো। মেয়েরা এই কাজটা খুব ভালো পারে। দেখতে বেশ ভালোই লাগছিল, কিন্তু টেবিলের উপর চোখ পড়তে আমার চোখ আটকে গেল। একটা সুন্দর ঘড়ি, দেখে চিনা চিনা মনে হচ্ছে। কাছে যে হাতে নিয়ে তো অবাক, এটা তো আমার তিশাকে দেওয়ার জন্য যেটা কিনেছিলাম, কিন্তু ওটা তো আমি কাদাতে ফেলে দিছিলাম শিওর হওয়ার জন্য। ঘড়ির পিছনে তাকালাম, আমি যখন তিশাকে দিতে যাচ্ছিলাম তখন ওটার পিছনে কালো কালি দিয়ে এ লিখে রেখেছিলাম। অবাক করার বিষয় হলো এই ঘড়িটাতেও এ লেখা আছে, তাও আবার কালো কালি দিয়ে। এবার তো আমি শিওর হলাম এটা আমারই, কিন্তু এটা এখানে কেন? যেহেতু এটা রানীর ঘর, তাহলে নিশ্চয়ই রানী এটা আনছে। তার মানে রানীও এক ভাবে। ছি, আমি এসব কি ভাবছি? না জানতে না শুনতে অযথা কি সব ভেবে যাচ্ছি। তখনই রানী নড়ে উঠল। আমি সাথে সাথে বসে পড়লাম। রানী এবার আমার মুখ হয়ে আছে। কি সুন্দর মায়াবী চেহারা, যে কেউ ক্রাশ খাবে। আমিও খেলাম। মন চাচ্ছে ওকে ধরে আলতো করে কপালে ছুঁয়ে দেই, কিন্তু রানী যদি চিল্লানি দেয় তাহলে তো আমার 12টা বাজবে। না রকি, কুল কুল, কন্ট্রোল কর। অনেক সময় পাবি কিস করবার জন্য। আগে একে কিভাবে নিজের করে নিবি সেটা ভাব। মেঝেতে বসে খাটের উপর হেলান দিয়ে গালে হাত দিয়ে ভাবতে লাগলাম, রানী কি আমায় ভালোবাসে, নাকি অন্য কিছু, নাকি আমি একটু বেশি ভাবছি? হাজারো প্রশ্ন মনে এসে জড়ো হলো। এদিকে সময়ের কাম সময় করছে। দেখতে দেখতে 2টা বেজে গেল, তাও আমার কোনো খেয়ালই নাই। না, আর থাকলে চলবে না। হঠাৎ কেউ বাইরে বের হলে আমায় দেখে ফেলবে। যাবো তো, কিন্তু কিছু একটা মনের মধ্যে গুতা দিচ্ছে। মনে লাইট মেরে দেখি, ও মা, মন আমার রানীর কপালে চুমু খেতে চাচ্ছে। কি আর করার, আমি ছেলে খুব দয়াময়, তাই মনের অনুরোধ না রেখে পারলাম না। ধপাস করে রানীর কপালে চুমু দিয়ে দিলাম দৌড়। এক দৌড়ে আমার ঘরে চলে আসলাম। দরজা লাগিয়ে বিছানায় মাথা রেখে রানীকে নিয়ে স্বপ্নের মাঝে হারিয়ে গেলাম, আর সেখানে ঘুরে ঘুমের রাজ্যে হারালাম। অবশেষে রাতে চাঁদ মামা ঘুমিয়ে সূর্য মামাকে জাগিয়ে দিল। মামার সাথে আমি জাগতে পারলাম না। বিভোর ঘুমে বিজি আছি, কিন্তু আমার মহারানী আর বিজি থাকতে দিল না। সকাল হওয়ার সাথে এসে হাজির হলো। রকি পাগলা, এই রকি পাগলা। এই পাগলির আবার কি হলো? হঠাৎ আমায় পাগলা বলে কেন? তারটার ছিঁড়ে গেল নাকি? কে রে এই পাগলা? আর থাকতে না পেরে উঠে বসলাম। এই সকালবেলা কি তোর মাথা টাথা খারাপ হলো? আমার মাথা খারাপ হতে যাবে কেন? তাহলে এমন চিল্লাস কেন? আমি তো তোর ঘুম ছোট ছিলাম। কি ব্যাপার রে, আজ তোকে এত খুশি খুশি লাগছে কেন? রানী লাফাতে লাফাতে আমার পাশে এসে বসলো। জানিস, আজ রাতে আমি একজনকে নিয়ে স্বপ্ন দেখেছি। ও মা, তাই নাকি? তা কাকে নিয়ে দেখলি? আছে একজন, সে আমার মনের মানুষ। তোরও আবার মনের মানুষ আছে? এমন করে কেন বলছিস রে? আমারও মনের মানুষ আছে, আর সে খুব ভাগ্যবান যে আমায় পাবে। তার মতো হতবাকা পৃথিবীতে আর নাই। কেন কেন? তোর মতো ঝগড়ি রাক্ষসী শাকচুন্নি। কি বললি? একদম ঠিক বলছি। তুই এটা বলতে পারলি? বলা কম হলো নাকি? তোকে আজ আমি। রানী আমায় কিল ঘুষি মারতে লাগলো। আহ, কি করছিস? লাগছে তো? তো আমায় কি বললি? সত্যি তো বলছি, তুই একটা শাকচুন্নি, কটকটি, পেকাটি, পেতনি। আর মনে হচ্ছে না? মনে হলে বলে দিব। যা, তোর সাথে আর কথা নেই। তুই আমায় এসব বলতে পারলি? হ্যাঁ, পারলাম। আর কোনো দিন আমার সাথে কথা বলবি না। তোর সাথে কথা বলার জন্য আমি কান্না করতেছি? যা সর। যাচ্ছি যাচ্ছি, মনে রাখবি আর কোনোদিন কথা বলবি না। যা তো তুই। রানী চোখ মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে গেল। আমি একটু মুচকি হেসে উঠে পড়লাম। বিছানা থেকে উঠে জামা কাপড় পরে নিলাম। বিছানা আমায় ঠিক করতে হয় না, ওটা আমার মহারানী করে। বাইরে এসে দেখি রানী রান্নাঘরে রান্না করতেছে। ওই পাগলি, শাকচুন্নি। রানী কোনো কথা বলল না, শুধু একবার ঘুরে দেখে মুখ ভেঙচিয়ে কাজে মন দিল। আমি মুচকি হেসে মুখ ধুয়ে খাওয়া দাওয়া শেষ করলাম। আবার রানীর কাছে গেলাম, কিন্তু এবারও কোনো লাভ হলো না। রানীর সাথে কথা না বলে সত্যি খুব খারাপ লাগছে। কেমন যেন লাগছে। মহারানী কথা না বলে কোথায় যাবে? প্রতিদিন রিক্সা নিয়ে যাবার সময় রানী আমার কাছে আসবে। আমি এই আশা নিয়ে রিক্সা নিয়ে বের হলাম, কিন্তু রানী আসলো না। মনটা খুব খারাপ হলো, সাথে রাগও হলো। রিক্সা থেকে নেমে সোজা রানীর কাছে গেলাম। এই যে ভাবের রানী, কথা বলবি না? আচ্ছা, কথা বলতে হবে না। আমিও আর তোর সাথে কথা বলবো না, তোর সামনেও আসবো না। হ্যাঁ কি না তো বল। রানী উঠে ভিতরে চলে গেল। আমি আর দাঁড়িয়ে না থেকে রিক্সা নিয়ে বেরোলাম। আমি আর চোখে তাকিয়ে দেখি রানী আড়ালে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি মুচকি হাসতে হাসতে চলে গেলাম। সারাদিন ভাড়া ভালোই হলো। দুপুরে হোটেলে খেয়ে নিছি। এখন সন্ধ্যা হয়ে আসলো, তবুও বাসায় গেলাম না, কারণ আজ হলে সিনেমা হচ্ছে। অনেক বড় বড় মানুষ সেখানে সিনেমা দেখতে আসছে। শেষ হওয়া পর্যন্ত থাকলে অনেক টাকা ভাড়া মারতে পারবো।
এটা ভেবে আর বাসায় গেলাম না। সিনেমা হলের সামনে রিক্সা নিয়ে দাঁড়িয়ে রইলাম। সময় আস্তে আস্তে পার হচ্ছে। দেখতে দেখতে রাত 12টা বেজে গেল। সিনেমা শেষ হতেই অনেক কটা লোক পেলাম, তাদের নিয়ে রওনা হলাম। নামিয়ে দিয়ে আবার আসলাম। এভাবে 3 থেকে 4টা টিপ মারলাম। রাত অনেক হইছে, আর থাকলে চলবে না। ওদিকে রানীর যে কি অবস্থা কে জানে। আমি দেরি করে বাসায় ফিরলেই তো না ঘুমিয়ে বসে থাকে। আর আজ ওর সাথে ঝগড়া করে আসছি, না জানি কি কি হচ্ছে। বাসার দিকে রওনা হতেই পাশ থেকে একটা মধ্যবয়সের লোক ডাকলো। এই রিক্সা, হ্যাঁ বলেন। কোথায় যাবে? কোথাও না, এখন বাসায় যাব। আমি একটু বাসায় রেখে আসো, আমি তোমায় 3 ডাবল ভাড়া দিব। 3 ডাবল ভাড়ার আমার কোনো প্রয়োজন নাই। অতি লোভে তাঁতি নষ্ট হয়। প্লিজ বাবা, আমি একটা বিপদে পড়েছি। লোকটা দেখে মনে হচ্ছে বেশ ভালোই পরিবারের। হাতে একটা বিটকেস, প্যান্ট কোট পরা, মনে হচ্ছে কোনো ব্যবসায়ী। বিপদের কথা যখন বললেন তাহলে চলেন। লোকটা রিকশায় উঠে বসলো। আমি রিকশা ঘুরিয়ে ওনার গন্তব্যের দিকে রওনা হলাম। আচ্ছা, কি যেন বিপদের কথা বললেন? আমি মিটিংয়ে ছিলাম, সেখান থেকে বেরোতে লেট হয়ে গেল। আপনাই দেখে মনে হচ্ছে খুব বড় লোক মানুষ, মানে বড় মাপের বিজনেসম্যান। ঠিক ধরেছ। তাহলে আপনার পার্সোনাল গাড়ি কোথায়? আমার বাসায় অনেক গাড়ি, কিন্তু রাত 10টার পর সব ড্রাইভার বাসায় চলে যায়। আর ঠিক 12টায় আমার স্ত্রী খুব অসুস্থ, তাই আমার ড্রাইভার তাকে নিয়ে হাসপাতালে গেছিল। ও, তা আপনি আজ অফিস থেকে যেতেই পারতেন। আমার স্ত্রীকে রেখে আমি কখনো কোথাও থাকিনি, আর সে কয়েক বছর থেকে খুব অসুস্থ। এমন অবস্থায় বাসায় ফেলে আমি বাইরে থাকি কেমনে? না মানে এত রাতে বাসায় যেতে লেগে যদি কেউ আপনায় ধরে? ও সময় আমি পরোয়া করি না, আমার কাছে আমার স্ত্রী বেশ ইম্পর্টেন্ট। ও, আপনার স্ত্রীর কি অসুখ, তাই এতদিন ধরে ভুগছেন? সে অসুখের কোনো অসুখ নাই। কি বলেন? আল্লাহ যেমন রোগ দিয়েছে তেমন তার ওষুধও দিয়েছে। আমার স্ত্রী কেউ ভালো করতে পারলো, তাকে আমার সব সম্পত্তি দিয়ে দিব। রোগটা কি? সেটা আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি। মানে? হুম। আপনার বাসায় এসে গেছি। ধন্যবাদ বাবা, আল্লাহ তোমার ভালো করুক, তোমার মনের আশা পূরণ করুক। আমার মনের আশা আর পূরণ হবে না, কারণ আমার মনের আশা একটাই ছিল, বাবা মাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করা। কিন্তু তারাই তো রইল না। কি ভাবছো আমি গেলাম? আমার স্ত্রী জানি না কেমন আছে। আচ্ছা, আমার সালাম দিয়েন। ভদ্রলোকটা ভিতরে চলে গেল। বাসাটা হেব্বি সুন্দর আর বড়। আমি দাঁড়িয়ে না থেকে বাসার দিকে রওনা হলাম। খানিকটা পথ আসতেই রিকশার উপর ধপাস করে শব্দ হলো। পিছনে তাকিয়ে দেখি একটা সুটকেস। এটা তো ওই লোকটার, মনে হয় ভুলে রেখে গেছে। যাই, ওকে ফেরত দিয়ে আসি। কিন্তু এত রাতে আবার ডিস্টার্ব করা কি ঠিক হবে? যদি ওনার কোনো গুরুত্বপূর্ণ কাগজপাতি থাকে তাহলে যাই ফেরত দিয়ে আসি। আমি রিকশা ঘুরিয়ে ওনার বাসার দিকে রওনা হলাম। তখনই কয়েকটা লোক আমার সামনে দাঁড়িয়ে গেল। দেখে অবাক হলাম, আবার হাতে হাতে অস্ত্র আছে। এই, ওই বিটকেসটা আমাদের দে। আপনাদের কেন দিব? যার জিনিস তাকেই দিব। দিয়ে দে, নয়তো তোর লাশ পড়ে যাবে। 5 জন লোক আছে, ইচ্ছে করলে এদের মেরে চলে যাব, কিন্তু এটা এদের এলাকা। যদি আরো লোক থাকে? আরে, আর আমি একা, আমায় গণধোলাই দিবে না? এভাবে হবে না। মারামারি করতে গেলে নিজেই ফেসে যাব। কিন্তু এটা তো অন্যের জিনিস, অন্যের জিনিস তাকে ফিরিয়ে দিতে হবে, এটা আমার দায়িত্ব। এদের সাথে বুদ্ধির মারামারি করতে হবে, কিন্তু কি করি? এই কথা কি তোর কানে যাচ্ছে না? দিয়ে দে বলছি। এই, তোরা এত নিচে নেমে গেলি? এই মেষ, শেষ মেষ, আমার কাছে চিন্তাই করতে আসছিস? এই তুই কে রে? হ্যাঁ, এত পেশাল পারছিস কেন? আমি কে তাই না? আমি কে? হ্যাঁ, তুই কে? গিয়ে তোর বসকে জিজ্ঞেস কর, তাহলে বলে দিবে। বস? আমাদের কোনো বস নাই। কি? তোরা তোদের বসের নামটাও ভুলে গেলি? আহা হা, যে তোদের হাজার হাজার টাকা বেতন দেয়, পেট পুড়ে খেতে দেয়, তার কথা ভুলে গেলি? কে বললো ভুলে গেছি? আমার বসের নাম রায়হান। ওই রায়হানের বন্ধু আমি। ওই শালাকে পেলে ওকেও কেলানি দিব, সাথে তোদের ওখান থেকে বের করাবো। কি আমাদের হুমকি দিস? আচ্ছা, তোর বসকে ফোন দিতেছি। তোরা তো জানিস রায়হান কেমন রাগী। তোদের আজ 12টা বাজবে। আমি পকেট থেকে ভাঙড়ি মোবাইল বের করে অযথা কানে ধরলাম। এই থাম। না, হবে না। তোরা আমায় এভাবে মারার হুমকি দিস, তোদের 12টা না বাজিয়ে ছাড়ছি না। তোর পায়ে পড়ি, বসের কাছে ফোন দিস না, তাহলে বস আমাদের খুন করে দিবে। মনে হচ্ছে ঝাড়িতে কাজ হইছে। আচ্ছা, তোদের মুখের দিকে তাকিয়ে ফোন করলাম না। কিন্তু তুই বসের কে? কি? আমায় জিজ্ঞেস করিস আমি কে? আমি তোর বসের দোলা ভাই। কিন্তু বসের তো কোনো বোন নেই। আরে ইয়ে মানে বন্ধু। হ্যাঁ বন্ধু, ও আমার বন্ধু হয়, তাই আমি ওকে শালা বলে ডাকি। ও আচ্ছা, জান ভাই। এই তো লাইনে আসছিস। আমায় চিনো না কাকু? আমি তোদের বাপ। মনে মনে
হেসে ওদের পেরিয়ে চলে এলাম সেই লোকের বাসায়। রিক্সা বাইরে রেখে বিটকেস হাতে নিলাম। কিন্তু এত ভারী কেন? ভারীর জন্যই তো রিক্সা ভাড়া করছিল। একা একা বইতে পারছিল না। আমি আর 10-5 না ভেবে কলিং বেল চাপলাম। সঙ্গে সঙ্গে একটা মেয়ে এসে দরজা খুলে দিল। সাহেব আছে কি? হ্যাঁ আছে, উপরে যান। আচ্ছা। আমি উপরে চলে গেলাম। সিঁড়ি বেয়ে আসতেই পাশে একটা রুম দেখতে পেলাম। হয়তো এটাই ওনার রুম। আমি উকি মারতেই দেখি একটা মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। আমায় দেখে মহিলা নড়ে উঠল। সরি আন্টি। আমি চলে আসলাম। মহিলাটা কথা বলল না, শুধু হাতটা বাড়িয়ে দিল। আমি আর দাঁড়িয়ে না থেকে হাঁটতে লাগলাম। সামনেই সেই লোকটাকে দেখতে পেলাম। স্যার স্যার। আরে তুমি? আপনার বিটকেসটা রিক্সায় ছেড়ে আসছিলেন। লোকটা কিছু বলল না, শুধু আমার মুখের দিকে তাকিয়ে থাকলো। আমি ভাবলাম কি ব্যাপার, এমন করে তাকায় কেন? তুমি এটা খুলে দেখেছো? জি না, মা বলেছে অন্যের জিনিস অনুমতি ছাড়া খুলতে নেই। তুমি জানো এর ভিতরে কি আছে? না, নিশ্চয়ই আপনার কাগজপাতি আছে। না, এর মধ্যে 10 কোটি টাকা আছে। টাকার কথা শুনে তো আমার মাথা ঘুরে গেল। কি বলছেন? হ্যাঁ, এই দেখো। আমার হাত থেকে নিয়ে খুলে দেখালো। সত্যি সত্যি অনেক টাকা। এই জন্য রাস্তায় ওরা ধরেছিল। কারা? ছিনতাইকারীরা। তুমি ওদের হাত থেকে কেমনে বাঁচলে? ওসব বাদ দেন, আপনি টাকাটা বুঝে নেন। ভাগ্যিস আগে খুলে দেখিনি। কেন? আগে দেখে কি হতো? জানেন না, টাকার লোভ অনেক। যদি আমি লোভে পড়ে যেতাম তাহলে আমার অনেক পাপ হতো। তোমার চরিত্র, কথা, সততা দেখে আমি মুগ্ধ। ধন্যবাদ, এবার আমি আসি। আরে বলো কি, আজ তোমাকে যেতে দিব না। হায় আল্লাহ, আমি না গেলে রানী না ঘুমিয়ে মারা যাবে। রনিকে? না, তেমন কিছু না। কোনো কথা না। তুমি আমার এত বড় উপকার করেছো, তোমায় যেতে দিব না। আজ রাত থেকে কাল সকালে চলে দিও। প্লিজ আঙ্কেল, জেদ করেন না, আমায় যেতেই হবে, নয়তো অনেক ঝামেলা হবে। কিসের ঝামেলা? আজ বাসায় ঝগড়া করে বলে এসেছি বাসায় আর ফিরবো না। যদি এখন না ফিরি তাহলে তো বুঝতেই পারছেন। তোমার বাসায় কে কে থাকে? আমার তো বাসাই নাই। মানে? হ্যাঁ, আমার বাবা মা কয়েক মাস আগে মারা গেছে। আমি শহরে এসে বস্তিতে থাকি আর রিক্সা চালাই। ও আঙ্কেল, ওই রুমে ওটা কে শুয়ে আছে? ওটাই আমার স্ত্রী। আমায় দেখে হাত বাড়াচ্ছিল আর কিছু একটা বলতে চাচ্ছিল। আজ পর্যন্ত কারোর সাথে কথা বলিনি, চলো তো একটু। তারপর আমি আর আঙ্কেল আবার ওই রুমে গেলাম। আমি যেতেই মহিলাটা আমার দিকে তাকালো। আন্টি কিছু বলবেন নাকি? কোথায় ছিলি বাবা? আমি? আমাদের ছেলে এ নয়। তোমার একদম আমার ছেলের মতো দেখতে। ও। তারপর আন্টি আমার মাথায় হাত দিয়ে দোয়া করলো। বেশ কিছুক্ষণ কথা বললাম। একটু পর পর আন্টি আমার চোখ মুখে হাত দিচ্ছে। আর আন্টিকে দেখে আমার আম্মুর কথা কেন জানি মনে পড়ে গেল। আমি আঙ্কেলকে ডেকে বাইরে নিয়ে আসলাম। আঙ্কেল, আপনার ছেলে? আমাদের আদরের একটা ছেলে ছিল, তার নাম নীল। খুব আদরের। ওর মা ওকে খুব ভালোবাসতো, তাই তো আজও মেনে নিতে পারিনি। কি হয়েছিল? বন্ধুদের সাথে আড্ডা দিত রাতে রাত। আর একদিন রাতে কার সাথে যেন ঝগড়া হয়। নীল মারপিট ভালোবাসতো না, তাই নীল করা মেরে ফেলেছে। পুলিশের কাছে কেস করেননি? লাভ হয়নি, ক্ষমতায় থাকার কারণে জামিন হয়ে গেছে। ও। আজ তোমায় দেখে আমার সেই হারানো স্ত্রীর কথা বলেছি। তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ। আরে কি যে বলেন না, মানুষের বিপদেই তো মানুষ পাশে দাঁড়ায়। কোনো দরকার হলে আমায় বলবে, আমি তোমার জন্য আমার জীবনও দিতে রাজি। এবার আমি আসি আঙ্কেল, অনেক রাত হইছে। রিক্সা রেখে গাড়িতে করে যাও। না না, রিক্সা না নিয়ে গেলে আরো ঝামেলা। আচ্ছা তাহলে যাও। জি, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তারপর আমি বাইরে এসে রিক্সা নিয়ে বাসার দিকে রওনা হলাম। কিছুক্ষণের মধ্যে বস্তিতে চলে আসলাম। আর এসে যা দেখলাম, আমি এসে দেখি রানী বারান্দায় পায়চারি করতেছে। মহারানী একদম জায়গা মতোই আছে, পালাবার জায়গা নাই। গেটের সামনে রিক্সা থামালাম, গেট খুলে ভিতরে আসলাম। রানী আমার দিকে টেরা চোখে তাকিয়ে আছে। আমি বুঝলাম আজ আমার কপালে শনি নামবে। তাই ভদ্র ছেলের মতো রিক্সা রেখে আস্তে আস্তে আমার রুমের দিকে যেতে লাগলাম আর দোয়া করলাম যাতে রানী না আটকায়। আমি ভয়ে ভয়ে গুটি গুটি পা বাড়ালাম, তখন আওয়াজ আসলো, দাঁড়া। যা, এবার শেষ আমি। আরে রানী, তুই এখনো ঘুমাসনি? ঝাড়ি মারা বন্ধ কর। ওকে। বল, এতক্ষণ কোথায় ছিলি? ভাড়া মারছিলাম। একদম মিথ্যে বলবি না। সত্যি বলছি, 3 সত্যি। রাত 3টার সময় কিসের ভাড়া বাড়ছিলি? বিশ্বাস কর। নাকি কোনো মেয়ের সাথে সময় কাটাচ্ছিলি? আল্লাহ গো। বল, কোন মেয়ের সাথে ছিলি? সে কি খুবই সুন্দর? আমি কি তার মতো সুন্দর না? বল। আরে কি বলছিস এসব? তাহলে বল, কোথায় ছিলি? বললাম তো।
ওটা মিথ্যে বললি। সত্যি বলছি। আমার বিশ্বাস হচ্ছে না, তুই নিশ্চয়ই কোনো মেয়ের সাথে ছিলি। জানি তুই আমায় বিশ্বাস করবি না, আর করবি বা কেন? আমি তোর কে লাগি? আমার কথা বলা শেষ না হতে রানী আমায় শক্ত করে জড়িয়ে ধরল। আমি তো একদম সেই লেভেলে শক খেলাম। নিজেকে সামনে নিয়ে দেখি রানী ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছে। এই হঠাৎ তোর কি হলো? তোকে বিশ্বাস করবো না তো কাকে বিশ্বাস করবো বল? তোকে ছাড়া আমি কাউকে বিশ্বাস করতে পারি না। চারদিকে শুধু তোকেই দেখি। একটু চোখের আড়াল হলে আমি নিজের থেকে হারিয়ে যাই। ও মা, তাই নাকি? জানিস তো কি, তোর ওপর যখন রাগ করেছিলাম তখন আমার কত কষ্ট হচ্ছিল। কত? মনে হচ্ছিল আমি তখনই মরে যাব। চুপ পাগলি। রকি, বল। আমি না তোকে ভালোবেসে ফেলেছি রে। বলিস কি? ভালোবাসা কাকে বলে আমি জানতাম না, শুধু সিনেমায় দেখেছি। প্রেম করতে যখন প্রথম তোর নিঃশ্বাস আমার শরীরে পড়ে, সেদিন তোর প্রতি আমি দুর্বল হয়ে পড়ি। তোর জন্য আমি পাগল হয়ে যাই। আস্তে আস্তে বুঝতেই পারিনি সেটা এত দূর চলে যাবে। তোকে আমি খুব ভালোবাসি রে। কতটা বাসিস? জানি না। এই কথা বলে রানী আমায় আরো শক্ত করে জড়িয়ে ধরল। এবার ছাড়, নয়তো সকাল হয়ে যাবে। না, ছাড়বো না। ছাড় না। আগে বল, তুইও আমায় ভালোবাসিস? না, বলবো না। তাহলে আমিও ছাড়বো না। আও, কি হলো? খিদে লাগছে, তাই পেট জ্বলছে। ইস রে, কতই না কষ্ট হচ্ছে রে তোর। চল, আমি নিজে খাইয়ে দিচ্ছি। চল। তারপর আমি আর রানী আমার রুমে চলে আসলাম। এখানে বস। রানী খাবার নিয়ে এসে আমার একটু সামনে বসে আমার সামনেই প্লেট দিল আর তাতে খাবার দিল। রানী হাঁটু গেড়ে বসে আছে আর 2 হাত দিয়ে আমায় খাবার বেড়ে দিচ্ছে। আমি রানীর দিকে তাকিয়ে রইলাম। কি দেখছিস? তোকে। কেন? তোকে দেখে না আমার আব্বু আম্মুর কথা মনে পড়ে গেল। জানিস, আমার আম্মু ঠিক তোর মতো করে বসে আব্বুকে খাবার খাওয়াতো। তাই নাকি? হুম। তাহলে আমায় বউ করে নে, আমি তোকে এভাবে খাওয়াবো। শখ কত। এই তুই খেয়েছিস? তুই আগে খা। বল, খেয়েছিস? না। নে, হাঁ কর। হ্যাঁ। তারপর আমি নিজে খেলাম আর রানীকেও খাওয়ালাম। এবার যে শুয়ে পড়। আচ্ছা, মুখ ধুয়ে দে। হাত ধরতে দিলে না কি? কপচা ধরে, তাই তো হলো। তোকে নিজাতে খাইয়ে দিলাম, আবার বলছিস মুখও ধুয়ে দিতে হবে? কি আর করার, 10টা না 20টা না, একটা মাত্র জিএফ, আবদার তো শুনতেই হবে। আমি মুখ ধুয়ে দিলাম। রানী যে আমার খাটে শুয়ে পড়লো। এই তুই এখানে কেন শুয়ে পড়লি? তুই তো শুতে বললি। আল্লাহ গো, এদের নিয়ে সংসার করে কে? তোকেই করতে হবে। বয়ে গেছে তোকে নিয়ে আমার সংসার করতে। করবি কিনা সেটা পরে দেখা যাবে। এখন আয় তো, শুয়ে পড়ি। তুই তোর ঘরে যা। আমার বরের ঘর মানে আমার ঘর। বিয়ে কবে হলো? হয়নি, তবে হবে। হবে না, যা তো। যাবো না। প্লিজ যা। আমার একটা পাপ্পি দে, তাহলে যাব। পারবো না। তাহলে আমি ঘুমালাম। ওকে, উঠে আয়, দিচ্ছি। উঠলাম, দে। আমি মুচকে এসে রানীর কপালে চুমু দিলাম। তারপর রানী চলে গেল আর আমিও ঘুমিয়ে গেলাম। রাত তো শেষ, কিছুক্ষণ পর ফজরের আজান দিবে, তবুও ঘুমিয়ে গেলাম। ঘুমটা বেশ ভালোই হচ্ছিল। সকালে হঠাৎ আমার কপালে কিছু একটা স্পর্শ পেলাম। চোখ খুলে তো অবাক, রানী আমার বুকের উপর শুয়ে মুচকি মুচকি হাসতেছে। কি রে, মুচকি মুচকি হাসিস কেন? অবশেষে তোর ঘুম ছুটলো। তুই তো ছুটালি। কয়টা পাপ্পি দিয়েছি জানিস? না, আর জানতেও চাই না। আমি বলতেও চাই না। বাইরে কে যেন আসছে, তোকে ডাকছে। এত সকালে কে আসলো? ওরে বাটপার, এখন 11টা বাজে। ও, তাকে আসছে? জানি না, তবে গাড়ি নিয়ে আসছে একটা বড় মানুষ। গাড়ি নিয়ে আবার কে আসবে? এই, তুই জানিস কোনো মেয়েকে আবার পটিয়ে রাখছিস। চুপ, চল তো। তারপর আমি আর রানী বাইরে আসলাম। এসে দেখি বস্তির সবাই ভিড় করে আছে। আমি সামনে যেতেই দেখলাম এটা তো সেই আঙ্কেল যার বাসায় কালকে গেছিলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম বাবা, তোমার কাছে আমি আসছি। কেন আঙ্কেল? তোমার নিতে। মানে? কালকে তুমি চলে আসার পর আমি তোমার আন্টিকে তোমার ব্যাপার বলি। আমি অনেক খুশি ছিলাম, তোমার জন্য আমার স্ত্রী আবার স্বাভাবিক হয়েছে। তখন আমার কাছে একটা আবদার করেছে। কি? তোমার যেহেতু মা বাবাও নাই,
আমাদেরও সন্তান নাই, তাই তোমার আন্টি তোমায় আমাদের সন্তান করে আমাদের কাছে রাখতে চায়। সন্তান করবেন সমস্যা নাই, কিন্তু আমি এই বস্তি ছেড়ে যেতে পারবো না। প্লিজ বাবা, আমার স্ত্রীকে আবার আগের মতো করে না। তোমায় দেখে সে একটু বাঁচার ইচ্ছা পেয়েছে। সরি আঙ্কেল, আমায় মাফ করবেন। তোমার কোনো কমতি রাখবো না, গাড়ি বাড়ি সব তোমার। আমি ওসব চাই না। এই বস্তির মানুষ সুখে থাকলে আমিও সুখী। এদেরও তুমি সুখী করতে পারবে, এদের তুমি তোমার টাকায় চালাবে, এই বস্তি তোমার নামে হবে। আমি কি করব বুঝতে পারছি না। আঙ্কেল ঠিকই বলছে, আমি ওনার ছেলে হয়ে গেলে এই বস্তির আর কোনো দুঃখ থাকবে না। আর যে টাকার জন্য আমার বাবা মা মারা গেছে, আমি সেই টাকার মালিক হব আর গরিবদের পাশে দাঁড়াবো। রকি, কি ভাবছিস? এত বড় সুযোগ, তুই তোর বাবা মাকে আবার ফিরে পাচ্ছিস, না করিস না। আমি রাজি বলাতে রানীর মন খারাপ হয়ে গেল, নিচের দিকে মুখ করে নিল। তবে আমি একা যাচ্ছি না, আমার সাথে রানী যাবে। রানী কি? আরে পাগল, কি বলছিস? ঠিকই বলছি। বলতো আমি তোর কে হই? আমি কি বলবো বুঝতে পারছি না। বস্তির সকল মানুষ দাঁড়িয়ে আছে। এটা বলতে এতক্ষণ আমি তোর হবু বউ লাগি। বউ কখন শ্বশুর বাসা যায় জানিস? যখন তার বিয়ে হয়ে যায়। তাই তোর আর আমার বিয়ের পর তোর বাবার বাসায় যাব। এখন আবার ভাইয়ার বাসায় থাকি। কিন্তু তোকে ছাড়া? পাগল, কিছু হবে না। কাজের ভেতর থাকলে আমার কথা মনে থাকবে না, আর থাকলেও একবার দেখা করে যাবি। রানী ঠিকই বলছে। তুইও জানিস? হ্যাঁ, রানী আমায় সব বলেছিল। ও, তুই আর অমত করিস না। আমি রানীর দিকে তাকিয়ে দেখি রানীর চোখে পানি টলমল করতেছে। ওর চোখে পানি আমার একদম সহ্য হচ্ছে না। তো বাবা চলো। জি। তারপর বস্তির সবাইকে বিদায় জানিয়ে গাড়িতে উঠলাম। রানী আমার দিকে বারবার তাকাচ্ছে, কিন্তু ওর কষ্ট আমায় বুঝতে দিতে চাচ্ছে না, কিন্তু ওর কষ্ট যে আমারও কষ্ট। এরপর ড্রাইভার গাড়ি ঘুরিয়ে গেট দিয়ে বের হলাম। মনটা খুব খারাপ লাগছে। এই কটা দিনে এখানকার সবার উপর মায়া পড়ে গেছে। বাবা, মন খারাপ হচ্ছে তাই না? জি আঙ্কেল। মন খারাপ কেন করছো? এই বস্তি এখন থেকে তোমার। আমি আজ এটার মালিকের সাথে কথা বলে যত টাকা লাগে কিনে দিব। ধন্যবাদ আঙ্কেল। এত কিছু করেও কি একটা বাবা ডাক শুনতে পাবো না? কথাটা শুনে আমার খুব খারাপ লাগলো। নিজেকে অনেক ছোট মনে হলো। তাই তো এত কিছু করছে শুধু আমায় সন্তান করে পাওয়ার জন্য। কিন্তু আমি কি বেঈমান, সবকিছু পেয়ে তার চাওয়াটা ভুলে যাচ্ছি? আমি মুচকি হেসে আঙ্কেলকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে বললাম, সরি বাবা। বাবা আমার কাঁধে হাত রেখে হাসি মুখে বলল, বুকটা ভরে গেল বাবা। আমি না তোমাকে আব্বু বলে রাখবো। তবুও তো একটা ছেলে পাবো। অনেকক্ষণ পর বিশাল বাসার সামনে গাড়ি থামালো। মাই সান, ওয়েলকাম টু ইউর হাউস। থ্যাঙ্কস আব্বু। চল, তোর আম্মুর ওয়েট করতেছি। তারপর আমি আর আব্বু ভিতরে প্রবেশ করলাম। রাতে যতটা সুন্দর দেখেছিলাম, এখন দেখি তার চেয়ে দ্বিগুণ বেশি সুন্দর। সরি, বর্ণনা দিতে পারলাম না। পরীক্ষার আগে গল্প শেষ করতে চাচ্ছি। কই গো, কোথায় গেলে? দেখো কাকে নিয়ে এসেছি। মনে হচ্ছে অনেকদিন পর আবার আমার সেই আম্মুকে ডাকতেছি। তাই খুব তাড়াতাড়ি ইনাদেরকে নিজে ভেবে নিলাম। যদিও নিজের বাবা মা আর অন্যের বাবা মা অনেক পার্থক্য, কিন্তু মনে হচ্ছে এরা আমার সত্যিকারের বাবা মা হবে। আব্বুর ডাক শুনে আম্মু রুম থেকে বেরিয়ে আসলো। রকি বাবা তুমি? এবার তো খুশি? অনেক অনেক। আমার কোলের ছেলে আবার কোলে ফিরে পেলাম। আরে কি করছো? ওখানেই দাঁড়াও। তোমার শরীর খারাপ তো? সকাল থেকে তো মনে হয় কিছু খাওনি। চলো হাত মুখ ধুয়ে খেতে বসো। সত্যি বলতে সকালে ঘুম থেকে উঠে কিচ্ছু খাওয়া হয়নি, তাই অনেক খিদা পেয়েছে। আব্বু আমায় ওয়াশরুম দেখিয়ে দিল। আমি যে হাত মুখ ধুয়ে আসলাম। তারপর কাজের মেয়েকে ডেকে আমায় খেতে দিতে বলল। খুব দামি দামি খাবার। এসব খাবার আমি কোনোদিন খাইনি। সিনেমায় দেখেছি, বইয়ে পড়েছি। আজ সেই সব খাবার আমার সামনে হাজির। কোনটা রেখে কোনটা খাবো বুঝতে পারছি না। আরে বাবা, বসে আছো কেন? খাও। খাবার কি পছন্দ হয়নি? আরে কি বলেন, এসব খাবার তো আমি কোনোদিন খাইনি। পছন্দ না হলে অন্য খাবার আছে। না না, এটাই যথেষ্ট। তো খেয়ে নাও। আমি বিসমিল্লাহ বলে খেতে শুরু করলাম। একে একে খেলাম। তখন আব্বুর ফোন বেজে উঠল। আব্বু ফোনে কথা বলে আমায় বলল, বাবা, আমার একটু অফিসে যেতে হবে। তুমি খেয়ে দিয়ে কোথাও ঘুরতে যেতে চাইলে ড্রাইভার আছে, ওকে বললেই তোমার নিয়ে যাবে। আর তোমার মায়ের খেয়াল রেখো। ঠিক আছে আব্বু। আব্বু গাড়ি নিয়ে অফিসে চলে গেল। আমি খাওয়া দাওয়া শেষ করে উঠলাম। খাওয়া দাওয়া হলো বাবা? হ্যাঁ আম্মু। ও, আমি না এই বাড়িটা একটু ঘুরে দেখতে চাই। নিশ্চয়। এটা তো তোমারই বাড়ি। করিম, এই করিম।
জি ম্যাডাম। রকি গিয়ে সারা বাড়িটা ঘুরে দেখাতো। এটা কে ম্যাডাম? ওটা আমার ছেলে রকি, ওর গাড়ির ড্রাইভার তুই। জি ম্যাডাম। রকি, এটা হলো করিম, তোমার ড্রাইভার। এর সাথে ঘুরে আসো। ওকে আম্মু, চলো তোমায় উপরে রেখে আসি। আরে বাবা, আমি একাই যেতে পারবো। চলো বলছি। আচ্ছা। তারপর আমি আম্মুর হাত আমার কাঁধের উপর নিয়ে সিঁড়ি বেয়ে আম্মুর রুমে রেখে আসলাম। চলুন সাহেব। আমি আর করিম বাড়ির চারপাশে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। আচ্ছা করিম, তুমি এখানে কি কাজ করো? জি সাহেব, ড্রাইভার। এই, তুমি আমায় সাহেব কেন বলছো বলো তো? আমি তো তোমার পায়ের ধোলার যোগ্য নই। ছি ছি, কি যে বলেন সাহেব। শুনো, তুমি আমায় তুই করে বলবে, আর আমিও তোমায় তুই বলবো। আজ থেকে আমরা বন্ধু। তা হয় না সাহেব। অবশ্যই হবে। বল, তুই বল। কিন্তু বল না রে ভাই, তুই বলা তো অনেক মজা। আমি জানতাম না, রানী আমায় শিখিয়েছে। আমি পারবো না সাহেব। সাহেবের গোষ্ঠী কিলাই, আমায় তুই বলবি, নয়তো মায়ের খাবি। আচ্ছা আচ্ছা, তুই করেই বলবো। এই তো লাইনে আসছো। আচ্ছা, তোর বাসায় কে কে আছে? আমার বাসায় সবাই আছে, বাবা মা ভাই বোন সবাই। কিন্তু ড্রাইভারের তো বেতন কম, তাহলে এত কম বেতন দিয়ে কেমনে চলে? সব আল্লাহর ইচ্ছে। আল্লাহ মাটিতে একটা মানুষ পাঠিয়েছে আমাদের মতো গরিবদের সাহায্য করার জন্য। কে সে? তোর মা মানে ম্যাডাম। ম্যাডাম আমায় বেতন দেয়, বাড়ির খরচ দেয়, আবার প্রতি ঈদে আমাদের সবাইকে অনেক জামা কাপড় কিনে দেয়। তাই? শুধু আমাদের না, যতগুলো চাকর আছে সবাইকে। ও। ম্যাডাম আর স্যারের মতো মানুষ হয় না। আমিও জানি। চলো ওই ফার্স্টটা দেখি। তারপর আমরা পুরো বাড়িটা ভালো করে দেখলাম। অনেক অনেক সুন্দর, একদম তাজমহল। দেখা শেষ করে আম্মুর কাছে এসে দেখি আম্মু ঘুমিয়ে আছে। আমি আর না ডেকেই নিচে চলে আসলাম। করিম, আমি না গাড়ি চালাতে পারি না, আমায় শিখাবি? অবশ্যই, চল। তারপর করিমের সাথে গাড়ি চালানোর ট্রেনিং দিচ্ছিলাম, তখন আব্বু আসলো। আব্বু, এত তাড়াতাড়ি চলে এলে যে? অফিসে তেমন কোনো কাজ ছিল না। ও। তোমার আম্মু কি করতেছে? ঘুমাচ্ছে। আমার সাথে চলো, করিম গাড়ি ঘোরাও। জি স্যার। আমি আর জিজ্ঞেসও করলাম না কোথায় যাবে। আমি আব্বুর সাথে গাড়িতে উঠে বসলাম। স্যার, কোথায় যাব? বড় বাজার চলো। জি স্যার। তারপর গাড়ি তার নিজ গতিতে চলছে। আমি আর আব্বু বসে গল্প করতে করতে সময় চলে গেল। বাজারে এসে পৌঁছালাম। করিম, তুমি গাড়িটা পার্ক করো, আমরা আসছি। আচ্ছা। আমি আর আব্বু একটা বড় মোবাইল শপে গেলাম। অনেক বড় বড় মোবাইল। রকি, কোনটা পছন্দ? আমি কি বলবো বুঝতেছি না। এসব নেওয়া কি আমার উচিত হবে, নাকি আমি কি করব? আরে বাবা, লজ্জা পাচ্ছ কেন? এখন থেকে তোমার যা যা প্রয়োজন হবে নিয়ে নিতে পারো, কেউ কিচ্ছু বলবে না। প্রথম দিন বলে আমি আসলাম। তোমার পছন্দই আমার পছন্দ। পাগল ছেলে, এটা দেখো তো, এটা কেমন? খুব সুন্দর, কিন্তু এর দাম কত? দাম নিয়ে চিন্তা করো না। তারপর আব্বু দোকানদারকে অনেকগুলো টাকা দিল। ওখান থেকে বেরিয়ে এসে কাপড়ের শপে গেলাম। আমার জন্য কয়েকটা জামা কাপড় কিনে নিল। তারপর মধ্যের দোকানে থাকা একটা শার্ট আমার খুব পছন্দ হলো। আব্বু, ওটা আমাকে নিয়ে দিবে? আরে একদম ছোট বাচ্চার মতো জিজ্ঞেস করছো কেন? তোমার পছন্দ হয়েছে, তুমি নিয়ে নিবে। কেমন একটা সরম সরম ভাব হলো। যাই হোক, ওই শার্ট আলাদা করে প্যাকেট করে নিয়ে আবার গাড়ির কাছে আসলাম। করিম, বলো। বন্ধু, এটা তোর জন্য। আরে, তার কি দরকার ছিল? দিয়েছি, রেখে দিবি। অত কথা বলিস কেন? আব্বু আমার মাথায় হাত দিয়ে বলল, একদম তোমার মায়ের মতো তুমি। চলো, বাসায় যেতে হবে। তারপর সেখান থেকে গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ড্রেস চেঞ্জ করলাম। আর এইভাবে বাসায় ঘোরাঘুরি করতে করতে সারাদিন পার হয়ে গেল। বিকেলবেলা রানীর কথা মনে হলো, একটু মন খারাপ হলো। আম্মু, আমি একটু বস্তি থেকে ঘুরে আসি। বেশি রাত করবি না। আচ্ছা আম্মু। তারপর আমি আর করিম গাড়ি নিয়ে বস্তির দিকে রওনা হলাম। কিছুক্ষণের মধ্যে চলে আসলাম। গাড়ির শব্দ পেয়ে রানী দৌড়ে আসলো। রানীকে দেখে আমার মনটা ঠান্ডা হয়ে গেল। আমি গাড়ি থেকে নামতেই রানী দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরলো। আমি 2 হাত দিয়ে জড়িয়ে ধরলাম। এতক্ষণে মনে পড়লো? তোর কথা আমার প্রতিটি মুহূর্ত মনে পড়ে। জানি, আর বলতে হবে না।
কি জানিস? এখন তো তুই খুব বিজি মানুষ হয়ে গেছিস, তাই তো আর আমার কথা মনেই পড়ে না। ধ্যাত পাগলি, হুম, এবার তো ছাড়, সবাই দেখছে। দেখছে দেখুক। পাগলামি করিস না, চল তোর ভাইয়ের কাছে, কেন রে? কথা আছে। এটা কে রে মাইরি? ওটা আমার বন্ধু করিম। করিম, আয় ভিতরে আয়। চল, ভাইয়া কেবলই আসলো। তারপর আমি, রানী আর করিম ওবায়দুলের কাছে গেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছিস? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো, তুই? আমিও ভালো। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।